কি লিখছে এটা 400 nm মানে ন্যানোমিটার। nm মানে কি? এটা দূরত্ব মাপার একটা একক, কিন্তু অনেক ছোট একক। আচ্ছা 400 থেকে কি লিখতেছি দেখো 700 ন্যানোমিটার। nm মানে ন্যানোমিটার, ঠিক আছে? তাহলে আবার বলি, খেয়াল করো, এই ন্যানোমিটার কিন্তু দূরত্বের একক। ন্যানোমিটার কিসের একক? কিন্তু এটা কি ছোট না বড় একক? ছোট একক। খেয়াল করো তো, আমাদের যে ওই যে 7টা আলো শিখলা না তুমি? কটা আলো শিখলা? 7টা বর্ণের আলোক শিখলা না তুমি? তো এর ভিতরে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছিল কার? সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছিল কার? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছিল না? তাহলে সেটা কত? আর 400 এখানে কোনটা হবে তাহলে? তাহলে এগুলো আমি কি লিখলাম? তরঙ্গ দৈর্ঘ্য লিখলাম। কি লিখলাম? তাহলে আলোর তো তরঙ্গ দৈর্ঘ্য আছে কিনা? আছে। তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কার কাছাকাছি? 700। আর বেগুনির কত হবে? তার মানে আমরা যে আলোগুলো দেখতে পাই তাদের দেখার সীমা হচ্ছে 400 থেকে কত? 400 থেকে কত? এর বাইরে হলে বেশি হলেও দেখতে পাবো না, কম হলেও দেখতে পাবো না। এর বাইরে বেশি হলেও দেখতে পাবো না। তাহলে এখন তুমি বলতে পারো স্যার যে বেতার তরঙ্গ বললেন, এক্স রে বললেন, ওগুলো কি এই 700 থেকে 400-র মধ্যে না? না, ওগুলো এগুলোর বাইরে হয় বেশি না হয় কম। তাই ওগুলোকে আমরা কি করতে পারি না? দেখতে পারি না। বুঝছো? তাহলে আমাদের পৃথিবী থেকে শুধু আলোই একমাত্র তরঙ্গ না। এই যে শব্দ করতেছি, তুমি আমার শব্দটা দেখতে পাচ্ছ? এটা তো একটা তরঙ্গ। তার মানে এই শব্দ যে করতেছি এই তরঙ্গেরও এই তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 400 থেকে 700-র মধ্যে হলে আমি দেখতে পারতাম। কি করতে পারতাম? যে কিভাবে শব্দটা আসতেছে দেখতে পারতাম। যেহেতু এর মধ্যে না, তাই ওগুলোকে আমরা কি করতে পারি না। বুঝছো আমার কথা? তো তরঙ্গ দৈর্ঘ্য কোনটা বেশি? এটা বেশি না? তো এরকম বাড়তে 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 অনেক বেশি হয়ে যায়। সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হলো বেতারের। কার? বেতারের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, এটা সবচেয়ে বেশি। আমাদের যত তরঙ্গ দৈর্ঘ্য আমার জানা আছে, তোমার জানা আছে, এর মধ্যে সবচেয়ে বেশি কার? বেতারের সবচেয়ে কি বেশি বলো? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম হচ্ছে গামা রশ্মির। কোন রশ্মির? তাহলে এদিকে কম না, কমতে কমতে সবচেয়ে কম কার বলো? গামা রশ্মির কি কম? তরঙ্গ দৈর্ঘ্য কম। এই দুটো এমসিকিউ এক্সট্রা শিখাই দিলাম। তাহলে বলো, তাই এদেরকে আমরা দেখতে পারি না। এরা 400 থেকে কম, এরা 400 থেকে কি 700 থেকে বেশি, তাই এদেরকে আমরা দেখতে পারি না। শুধু দেখতে পাই এই আলোগুলোকে। কাদেরকে দেখতে পাই? তাহলে সবুজ হলে তো মাঝখানে হবে, তারপরে ধরো আসমানি হলে তো এইদিকে হবে। বুঝো না আমার কথা? এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 400 কার বলো? 700 কার? লাল। আর এরকম এছাড়াও আরো যারা তরঙ্গ আছে তাদের ভিতরে সবচেয়ে বেশি কার? তাহলে পরীক্ষা যদি আসে নিচের কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? বেতারের। অপশনে যদি বেতার থাকে তাহলে কোনটা দেখাবা? আচ্ছা, আর সবচেয়ে কম কার? গামা রশ্মি। এগুলো সূর্য থেকেই আসে। আলফা রশ্মি, গামা রশ্মি নাম শুনছো না? তাহলে অবশ্যই বেতার ফার্স্ট। সবচেয়ে বেশি কার? এই অপশন ভালো একটা কথা বলছে। অপশনে ধরো লাল আছে, কি আছে? আবার কি আছে? তাহলে কোনটা রাইট হবে? কারণ সবচেয়ে বেশি কার? আচ্ছা, হ্যাঁ, রঙের মধ্যে কার? লাল। গুড। তাহলে এই হলো আমাদের তরঙ্গ কিনে, এই আলো কিনে বেসিক কথাবার্তা। এইটুকু সবাই বুঝছেন আপনারা? পিছনে যারা আছেন তারা বুঝছেন? গুড। এবার আমরা সামনে আগাবো। আমরা এখন পড়বো আলোর প্রতিফলন আর প্রতিসরণ। কি পড়বো? এই শব্দটার সাথে আমরা পরিচিত না সবাই? গুড। দেখেন, আমরা এখন বুঝবো আলোর প্রতিফলনটা আগে বুঝবো, পরে কি বুঝবো? আলোর প্রতিসরণটা তার একটু পরে বুঝবো। দেখেন, এটা একটা সোজা একটা দাগ টানছি। এই আয়না ব্যবহার করি না আমরা? আয়নার এক পাশে আটকানো থাকে না? পিছনের পাশটা আটকানো, আরেক পাশটা খোলা থাকে। যেদিকটা আমরা নিজেকে কি করতে পারি? দেখতে পাই, তাই কি না? আচ্ছা, তো যে পাশটা আটকানো আছে ওই পাশটা এরকম আমি দাগ টেনে দিলাম, আর ওই পাশটা কি হইলো? খোলা। খুব ভালো করে বুঝবেন। ধরেন একটা আলো এরকম একে বেঁকে এসে পড়লো। আলো আসলে একটা পড়ে না, আমরা মনে মনে কল্পনা করলাম এটা আলোক রশ্মি একটা। কয়টা? কিন্তু একটা আয়নার উপরে মাত্র একটা আলোক রশ্মি পড়ে না, লক্ষ লক্ষ হাজার হাজার কি পড়তে পারে? আলোক রশ্মি। তো আমি ধরে নিলাম কয়টা আলোক রশ্মি পড়লো? এই আয়নার উপরে পড়ার পর ভালো করে খেয়াল করেন,
এই আলোটা আবার ফিরে চলে যায়, কি হয়ে চলে যায়? এটাকে বলা হয় প্রতিফলন। কি বলা হয়? খুব সহজ না কথাটা? একটা আলো এসে পড়লো, তারপরে এখান থেকে আবার কি হয়ে গেল? চলে গেল। এটাকে বলা হয় প্রতিফলন। এটাকে কি বলে? এটাকে বলা হয় প্রতিফলন। খেয়াল করেন, একটু মনোযোগ দেন, পারবেন। তাহলে যে রশ্মিটা আসলো, যেটা আসতেছে, এটাকে বলা হয় আপতিত রশ্মি। কি রশ্মি? একটু বুঝেন, যারা নতুন বুঝতেছেন একদম ভালো করে চুপচাপ বুঝেন। যেটা আসতেছে এটার নাম কি? আর যে জায়গাতে এসে পড়লো এটা কি? দর্পণ। এটার নাম কি? দর্পণ বা আয়না। এটাকে আমরা কি বলবো? আচ্ছা, তাহলে এটা হলো মিররও বলা হয়, তাই না? আচ্ছা, এটা হলো দর্পণ বা আয়না। এখানে পড়ার পর ভালো করে খেয়াল করেন, যে বিন্দুটাতে পড়লো এখানে যদি মনে মনে একটা লম্ব কল্পনা করেন, এটা আসলে থাকে না, এটাকে মনে মনে কি করব? কল্পনা করব। এটাকে বলা হবে অভিলম্ব। কি বলা হবে? এটা মনে মনে কল্পনা করছে কিন্তু। আচ্ছা, এটার নাম কি বলো? অভিলম্ব। তাহলে দেখো, একটা আয়নার উপরে যে আলোটা এসে পড়লো তার নাম কি? আর এখানে যে বিন্দুতে এসে পড়লো ওই বিন্দুটা দর্পণের বিন্দু না, তাই এটাকে আপতন বিন্দু বলে। কি বলে? এই বিন্দুটা মানে কি বিন্দু? এটা আপতন বিন্দু। একটু মনোযোগ দাও। তারপর এখানে মনে এই বিন্দুর উপর একটা লম্ব টানলাম মনে মনে, এই লম্বটার নাম কি? এই একটা বুঝলে, তুমি যদি একটা ভালো করে বুঝো, আলোর প্রতিসরণটা সহজে বুঝবা। খেয়াল করো। তারপরে আলোটা কি এখানে চলে আসে না আবার ফিরে গেল? যেটা ফিরে গেল এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। কি রশ্মি? যেটা চলে যাচ্ছে ওটার নাম কি? কি রশ্মি? প্রতিফলিত। প্রতিফলিত রশ্মি, এটার নাম কি? যেটা আসলো এটার নাম কি? যেটা চলে যাচ্ছে? ক্লিয়ার? মাঝখানের জায়গাটার নাম কি? অবিলম্ব। ক্লিয়ার? এইটুকু খেয়াল করো, একটু খেয়াল করো। এটা আসার সময় অবিলম্বের সাথে একটা কোণ তৈরি করলো না? অবিলম্বের সাথে কি তৈরি করলো? কি করলো? এটাকে বলা হয় আপতন কোণ। কি গো? এটাকে কি বলে? আপতন। আর যেটা চলে যাচ্ছে, এই এখানে একটা কোণ তৈরি হয়েছে না? এটার নাম হলো প্রতিফলন কোণ। কি কোণ? প্রতিফলন কোণ। তাহলে বলো, যেটা আসলো ওটার নাম কি? যেটা চলে যাচ্ছে ওটার নাম কি? প্রতিফলন কোণ। এই যেটা যাচ্ছে ওটা রশ্মি, কিন্তু কোণের নাম কি? যখন কোণ বলবা তখন হবে কোণ, রশ্মি বললে রশ্মি। ক্লিয়ার? এখন দেখো, এই হলো মোটামুটি আলোর প্রতিফলনের একটা ঘটনা। আলো আসে, আয়নাতে পরে আবার কি হয়ে যায়? চলে যায়। শুধু আয়নাতে না, যে কোনো জায়গায় পরে আবার চলে যেতে পারে, ওটার নাম কি? প্রতিফলন। দেখো, এই আলোর প্রতিফলনের দুইটা সূত্র আছে। কয়টা সূত্র আছে? কয়টা সূত্র আছে বলো? দেখো, প্রথম সূত্রটা কখনোই পরীক্ষাতে আসবে না, তাও একটু খালি শুনে রাখো, একটু শুনে রাখো। দেখো, তাকাও, লিখতে পাগল হলো না। এই আসতে, সেটার নাম কি? আপতন কোণ। কিন্তু রশ্মিটার নাম কি? দেখো, তিনটা রশ্মিকে চিন্তা করো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর এটার নাম কি? এই অভিলম্ব। এরা তিনজনে দেখো তো একই জায়গাতে আছে না? এরা তিনজনে কোন জায়গায় আছে? এটা হলো প্রথম সূত্র। এটা লিখো না, খালি একটু শুনে রাখো। এরা তিনজন কয় জায়গাতে আছে? এরা কি আলাদা আলাদা আছে? কয় বিন্দুর উপরে আছে? তাই এটা হলো প্রথম সূত্র। এই কথাটা বুঝাইছে যে এরা তিনজন এক জায়গাতে থাকবে। এরা তিনজন কয় জায়গাতে থাকবে? এটা কখনোই আসবে না পরীক্ষায়। শুনো, যদি বা আসে তাহলে 2 নাম্বারটা আসবে। দেখো, এই কোণটার নাম কি? আপতন কোণ। আপতন কোণ। এটা সমান সমান যেটা চলে গেল, এটা কি কোণ? দেখো তো, দুইটা সমান সমান লাগতেছে না? আসলে আয়নাতে যখন আলো এসে পড়ে, যেটা আসে আর যেটা চলে যায়, দুইটা কোণই সারা জীবন কি থাকবে? সমান থাকবে। দুইটা কোণই সারা জীবন কি থাকবে? সমান থাকবে। সুতরাং আপতন কোণ সমান সমান কি হবে বলো? প্রতিফলন কোণ। মানে এই কোণ যদি 30 ডিগ্রি হয়, এটা কত হবে? এটা 40 হলে? সহজ না কথাটা? এটাকে 2 নাম্বার সূত্র বলে, এটা ইম্পর্টেন্ট। তাহলে আপতন কোণ সমান সমান কি? প্রতিফলন কোণ। গুড। 2 নাম্বার সূত্রটা বুঝছো তোমরা সবাই? আপতন কোণ 20 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? 20 ডিগ্রি। আর তুমি এখন বলতে পারো, স্যার এদিকে তাকাও, তাহলে স্যার আপনি কোণটা কোন দিক থেকে মাপবেন? নিচ থেকে না উপর থেকে?
সবসময় কোন মাপতে হবে? এই অবিলম্বের জন্য কার সাথে মাপতে হবে? ভুলেও এদিকে মাপা যাবে না। কোন দিকে? অবিলম্বের সাথে মাপতে হবে। তার জন্য তো এটা আমি আঁকাইছি। ক্লিয়ার? কার সাথে মাপবো? কোনটা? ভুলেও নিচের সাথে মাপা যাবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা সবাই? আলোর প্রতিফলনে কয়টা সূত্র আছে? 2 নাম্বার সূত্রটা হলো কোণের সূত্র। কিসের সূত্র? দুইটা কোণই কি হবে ভাইয়া? সমান সমান। ক্লিয়ার? এবার আসো আমরা এখন একটু আরেকটু সামনে আগাই। তুলে নাও। এত ডিপলি আমি কেন বুঝাইলাম? যাতে করে পরীক্ষায় একটু কঠিন কোশ্চেন আসলে তুমি জানো কি করতে পারো, বুঝতে পারো। দেখো তুমি এটা তুলতে থাকো, পরেরটা বুঝো। এই দেখো তো, এটা কেমন? মসৃণ না প্লেন না একদম? আর এটা কেমন? এবড়ো খেবড়ো না? এটা ভালো না, এটা কেমন? এবড়ো খেবড়ো। দেখো এখানে ধরো একটা আলো আসলো, আবার চলেও গেল, আবার আসলো, চলেও গেল। কথা বলো না নিজেদের মাঝে। এই দেখো আসলো, আবার কি হবে? দেখো তো এদের আসার প্যাটার্ন যাওয়ার প্যাটার্ন একই না? সুন্দর গোছালো না? দেখো এটা কি হয়, এটাতে কি হয়? দেখো এটা আসতেছে ভালো করে, কিন্তু যাওয়ার সময় একটা এইদিকে, একটা ওইদিকে, একটা আমেরিকা, একটা রাশিয়া, এক একজন এক একদিকে চলে গেল। খেয়াল করো, এটা মসৃণ তল। এটা কি তল? তাহলে তল যত মসৃণ হয় সেটা হয় নিয়মিত প্রতিফলন। কি প্রতিফলন? আর এরকম এবড়ো খেবড়ো হলে ওটাকে বলা হয় অনিয়মিত বা ব্যক্ত প্রতিফলন। গুড বয়। তাহলে এটার নাম কি বলো? তাহলে প্রতিফলন কয় প্রকার? একটা কি, আর এটা কি বলো? একটা নিয়মিত আর একটা অনিয়মিত। অনিয়মিতটাকে কি নামে ডাকে? ব্যক্ত প্রতিফলন। ক্লিয়ার? তুমি বুঝতে পারছো ভাইয়া? বুঝছো? গুড। তাহলে আশাটা ভালো, যাওয়াটাও ভালো। এটা কি? যদি আশাটা খারাপ ভালো হয়, যাওয়াটা খারাপ হয়। আর এটা কেন হয়? এই যে তলের কারণে। কিসের কারণে? তল। সবসময় যে আয়নাতে আলো এসে পড়ে এরকম কি হয়? তোমার শার্ট, তোমার প্যান্ট, ওগুলোর উপরে কি পড়তেছে? আলো এসে পড়তেছে না? গুড। এখন শার্ট প্যান্ট কি অতটা মসৃণ? আয়না যতটা মসৃণ শার্ট প্যান্ট ততটা মসৃণ। দেখো তো আয়না দেখলে চকচক করে না, শার্ট প্যান্ট দেখলে অতটা চকচক করে। সুতরাং যে জিনিসটা যত বেশি চকচক করতেছে ভাববা ওখানে নিয়মিত প্রতিফলন হচ্ছে। কি হচ্ছে? আর আয়নাতে কোন প্রতিফলন হয়? তাহলে তোমার শার্ট, তোমার এই বই পুস্তক, তোমার প্যান্টটাকে দেখো কতটাই দেখাচ্ছে, এবড়ো খেবড়ো দেখাচ্ছে আমার চোখে। কোশ্চেনটা হলো এটা কেন এবড়ো খেবড়ো দেখাচ্ছে? কারণ তোমার এখানে নিয়মিত প্রতিফলন হচ্ছে না। তাহলে নিয়মিত প্রতিফলন হলে কোন বস্তুকে বেশি উজ্জ্বল দেখায়। কি দেখায়? আর যেটাকে মানে দেখায় অনুজ্জ্বল দেখায়, ভাববা ওখানে কোন প্রতিফলন হচ্ছে? অনিয়মিত প্রতিফলন। ক্লিয়ার? নিয়মিত হলে বস্তুটা কেমন দেখাবে? উজ্জ্বল। আর অনিয়মিত হলে অনুজ্জ্বল বা যে ঘোলা দেখাবে। কি দেখাবে? ঘোলা বা ঝাপসা বা ময়লাযুক্ত দেখাবে। কি দেখাবে? ময়লাযুক্ত। এই দেখো তো, তাকাও, এই তাকাও, আমার এই পাঞ্জাবি আর এই যে এই বোর্ড, কোনটা বেশি দূর থেকে চকচক করতেছে? কেউ যদি বলো পাঞ্জাবি করতেছে, সে বুঝোসি নাই। এই বোর্ড বেশি চকচক করতেছে কারণ এটা এটা এবড়ো খেবড়ো না, এটা প্লেন। আর আমার পাঞ্জাবিতে সুতার দাগ কাটা আছে, এটা কি লাগতেছে? এবড়ো খেবড়ো। তুমি বুঝতেছো না, এটা আসলে এবড়ো খেবড়ো, এখানে বোঝা যাচ্ছে না। তো এর জন্য এটা বেশি মসৃণ দেখাচ্ছে না। ঠিক আছে আমার কথা? এটা অনিয়মিত প্রতিফলন। আর এখানে কি হচ্ছে? নিয়মিত। এবার তাহলে এটুকু বুঝলা সবাই? আচ্ছা আমরা চলে যাব এখন আলোর প্রতিসরণে। কোথায় চলে যাব? এই খুব কঠিন লাগতেছে? হ্যাঁ দেখো এবার আমরা আয়না নিব না। কি নিব না? কি নিব না? আয়না নিব না রে বেটা। এবার ধর নিচে পানি, এগুলো সব কি? এগুলা কি? আর উপরেরটা কি? উপরেরটা বায়ু ধরে না বা বাতাস? উপরেরটা বায়ু বা কি ধরে নেই? এখানে মনে মনে একটা কি টানলাম? দাগ টানলাম। তাহলে বলো তো এটার নাম কি? অবিলম্ব না? দেখো উপর থেকে একটা আলো আসতেছে, এটা কি রশ্মি? বুঝলাম না? আপতিত রশ্মি, এটা আসতেছে। এই বুঝলাম, প্রথমটা বুঝলে পরেটা সহজ লাগবে। আমি লিখবো না এখানে। দেখো এটা কি এদিকে চলে যাবে না পানি নিচে আসবে?
এই আলো টর্চ লাইট মারলে দেখবে পানি নিচে চলে যাচ্ছে, সুতরাং এই আলো উপরে না যেয়ে কোথায় চলে আসবে? দেখো একটু মনোযোগ দাও, এটা এরকম সোজা আসা উচিত ছিল না, কিন্তু দেখো এটা কিছুটা বেঁকে যাবে, কি হয়ে যাবে? এটা যাওয়া ছিল এইদিকে উচিত, কিন্তু যাচ্ছে একটু বেঁকে। দেখো কেন উত্তর দিচ্ছি, তাহলে যেটা আসলো কি হলো বলো? যেটা আসলো এটার নাম কি কোণ? এখানে একটু বলতো, যেটা আসলো ওটা কি কোণ? আর যে রশিটা আসছে ওটার নাম কি? যেটা আসছে ওটার নাম কি? আপতিত রশি। গুড। দেখো এবার যেটা আসলো এটার না কি রশি, যেটা চলে যাচ্ছে এটা কি? প্রতিসরিত। এই এখন কি আমরা প্রতিফলন বুঝতেছি না প্রতিসরণ? তাহলে এই রশির নাম কি হবে? তাহলে এটা নতুন শিখলা তাই না? এই রশিটার নাম কি হবে? প্রতিসরিত। প্রতিসরিত কি? তাহলে এটা হলো আপতিত রশি। এটা কি রশি? এটা কি রশি? কারণ এটা কি চলে গেছে না ভিতরে ঢুকে গেছে? ও কোশ্চেন করছে স্যার এটা সোজা আসা উচিত ছিল, কেন বেঁকে গেল? ভিডিওটা হলো এটা যে আলো যখন হালকা থেকে ঘনতে ঢুকবে, কোথায় ঢুকবে? এটা প্রাকৃতিক নিয়মেই বেঁকে যাবে, প্রাকৃতিক নিয়মে। ঠিক আছে, আলো ওই বাতাস হালকা না, পানি কি ঘন, সুতরাং আলো যখন হালকা থেকে ঘনতে ঢুকবে তখন আলো কিছুটা বেঁকে যাবে। কার দিকে বলো? অবিলম্বের দিকে। কার দিকে? অবিলম্বের দিকে। কি হয়ে গেল? বেঁকে গেল। সুতরাং পানির নিচে আমরা যে বস্তুগুলোকে দেখি ওটা কি সঠিক অবস্থান দেখি না মিথ্যা অবস্থান দেখি? মিথ্যা অবস্থান। এই গ্লাসের ভিতরে, কাচের গ্লাসে কলম ঢেলে দিও, দেখবা কলম মনে হয় ভেঙে গেছে, তাই না? দেখছো কখনো পরীক্ষাটা করে? আবার কলমটা একটু বেশি মোটা দেখায়, কি দেখায়? এগুলো কেন হয়? আলোর প্রতিসরণের কারণে। কিসের কারণে? আলোর প্রতিসরণের কারণে। কখনো এই পরীক্ষা করছো? কলমের এই কলম ঢেলে দিছো কখনো? বা পেন্সিল পরীক্ষা করছো? না করলে গিয়ে করবা। তাহলে দেখো এর কারণে এই বস্তুটাকে ভাঙা দেখায়, কি দেখায়? তাহলে পানির নিচে যে বস্তুগুলোকে আমরা দেখি উপর থেকে, সেগুলো আমরা কি অবস্থান দেখি? মিথ্যা অবস্থান। কি অবস্থান? এর জন্যই মাছ শিকারীরা মাছ করতে গেলে, মাছ মারতে গেলে এরকম দূর থেকে যে তীর মেরে মাছ মারে না, তারা অনেক সময় মিস করে, কারণ তারা মনে করে এই জায়গাতে মাছটা আছে, আসলে মাছ থাকে অন্য জায়গাতে। এই যে আলো দেখলা না, এই জায়গাতে উচিত ছিল থাকা, থাকে চলে আসছে কোথায়? এখানে অবিলম্বের দিকে বেঁকে আসছে। তাহলে এর জন্যই আমরা পানির নিচে কোনো বস্তুর সঠিক অবস্থান দেখতে পারি না। ক্লিয়ার এই কথাটা? খেয়াল করো তো, এটা আপতন কোণ, আর এটা কি কোণ? এটা প্রতিসরণ কোণ। এটা কি কোণ? তাহলে এখন ফলন বাদ কি বলবা? সরণ। এটা প্রতিসরণ কোণ, এই কোণটার নাম প্রতিসরণ কোণ। একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। দেখো তো এখানে আপতন কোণটা বেশি বড় না, এই প্রতিসরণ কোণটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। তাহলে আলো যদি হালকা থেকে, কি বলছি কথাটা? হালকা থেকে ঘনতে ঢুকে, তাহলে প্রতিসরণ কোণটা ছোট হয়ে যায়। কি হয়ে যায়? আর কোন কোণটা বড় হয়? আপতন কোণটা বড় হয়। কঠিন লাগলো কথাটা? আচ্ছা, যদি কঠিন না লেগে থাকে, আমি কিন্তু ইংলিশ ভাষায় কথা বলতেছি না, হিব্রু ভাষায় কথা বলতেছি। হিব্রু ভাষায় ক্লাস 1 এর বাচ্চারা যেভাবে বুঝে ওইভাবে বুঝাচ্ছি না আমি। কাজে তাও যদি পরীক্ষাতে খারাপ করো, এই আজকের এই লেকচারে খবর আছে, আমি খোঁজ খবর নিব এ কেমন 5-6 নাম্বার। এই দেখো এবার ওই চিত্রটা এখন উল্টা করে আঁকাবো। নিচে কি? পানি, উপরে কি? এবার পানির নিচ থেকে ধরো আলো পাঠাচ্ছ, কি পাঠাচ্ছ? এই যে দিক থেকে পাঠাবো তাহলে এটার নাম কি হবে এখন? এটা আপতিত রশি না? যে দিক থেকে পাঠাবা, পাঠানোটার নাম কি? তখন উপর থেকে পাঠাইছিলে, এখন কোন দিকে পাঠাচ্ছ? তাহলে এটা কি রশি? যাচ্ছে। তাহলে এটা কোন দিকে যাওয়া উচিত ছিল? কিন্তু যখন আলো ঘন থেকে, কোন জায়গা থেকে? উপরেরটা কি ঘন? এবার উল্টা ঘটনা, ঘন থেকে হালকাতে ঢুকলে আলোক রশ্মি বাঁকবে না দূরে সরে যাবে? কি হয়ে যাবে? দেখছো আলোক রশ্মি কি হয়ে গেল? দূরে সরে গেল। তখন এই কোণটা কি হয়ে যাবে বলো? বড় হয়ে যাবে। তাহলে বলতে পারবা এটা কি কোণ এখন? প্রতিসরণ কোণ না? যে দিক থেকে পাঠাচ্ছ এটা আপতন কোণ, আর যেটা চলে যাচ্ছে ওটা কি কোণ? প্রতিসরণ কোণ উপরেও হতে পারে, নিচেও হতে পারে। ক্লিয়ার এই কথাটা? তাহলে দেখো তো এখন কোন কোণটা বড় হয়ে গেছে? প্রতিসরণ কোণটা কি হয়ে গেছে এখন? আর এখন কোন কোণটা ছোট? আপতন কোণটা ছোট। মাথায় ঢুকছে? তাহলে উপর থেকে পাঠালে
প্রতিসরণ কোণ ছোট হয়ে যায়, আর যখন নিচ থেকে পাঠাচ্ছি তখন আপতন কোণটাই কি হয়ে যায়, ছোট, আর প্রতিসরণ কোণটা কি হয়ে গেল, বড় হয়ে গেল। ঘটনাটা বুঝছো তোমরা সবাই? এই সবাই বুঝতে পারছেন? গুড। এবার দেখো, এই কারণেই কোন বস্তুকে পানির নিচে কি দেখায়, ভাঙা দেখায়, ওই যে মোটা দেখায়। কোন কার কারণে বলো? আলোর প্রতিসরণের কারণে। আলোর প্রতিসরণেরও দুইটা সূত্র আছে। কটা সূত্র আছে? আলোর প্রতিসরণেরও কটা সূত্র আছে? দুইটা। কয় সূত্র? প্রথম আর কি, তোমাকে যেটা পড়তে হবে প্রথম সূত্রটা ভালো করে খেয়াল করো। এই এদিকে খেয়াল করো, লিখুন আগে। এই যেটা আসছে সেটা কি কোণ? আপতিত রশ্মি। এটার নাম কি? আর যেটা চলে গেল এটা কি রশ্মি? প্রতিসরিত। চলে গেলে কি হয়? আর যদি ফিরে যায় তখন হয় প্রতিফলিত। এটাই ঝামেলা, এটাই শুধু ঝামেলা, তাই না? খেয়াল করো, এই যেটা আসলো এটার নাম কি? যেটা আসলো ওটার নাম কি? আপতিত। এই লম্বটার নাম কি? কটা হলো? আর যেটা চলে আসলো ওটার নাম কি? প্রতিসরিত। এটার নাম কি? প্রতিসরিত। ক্লিয়ার? কয়টা রশ্মি হলো এখানে? কয়টা ব্যাপার হলো? তিনটা। দেখো তো এরা তিনজন একই জায়গাতে আছে না? ওই আগের সূত্রের মতোই তো। তাহলে তিনজন কয় জায়গাতে থাকবে? এটা হলো প্রথম সূত্র। খালি তফাৎটা কোন জায়গায়? এই যে এটাকে নিয়ে। আর আগের সূত্র কি ছিল? এটা আসছিল না, এটা কি হয়ে গেছিল? এটা তখন নাম কি হয়েছিল? প্রতিফলিত রশ্মি। ক্লিয়ার? ওইটুকুই শুধু তফাৎ। তবে তিনজনে কোন জায়গাতে আছে? এটা প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা একটু ঝামেলা আছে। এই দ্বিতীয় সূত্রকে আলোর প্রতিসরণের, এটা কোণের সূত্র না, এটাকে বলা হয় স্নেলের সূত্র। কার সূত্র? কার সূত্র বলো? এটা বিজ্ঞানী স্নেল আবিষ্কার করেছেন। এই আলোর দ্বিতীয় সূত্রটাকে কি বলা হচ্ছে? প্রতিসরণের দ্বিতীয় সূত্রটার নাম কি? স্নেলের সূত্র। এটাকে কি বলা হচ্ছে বলো? স্নেলের সূত্র। কার সূত্র বলো? এখানে একটা ব্যাপার আছে, স্নেলের সূত্রটা একটু কঠিন আছে, খালি একটু বুঝার চেষ্টা করো, কিচ্ছু লাগবে না। এই আলো উপরে আসার সময় একটা কোণ তৈরি করছে না, আবার যাওয়ার সময় কি তৈরি করছে? তাহলে এটা আপতন কোণ, এটা কি কোণ? প্রতিসরণ কোণ। কি কোণ? প্রতিসরণ কোণ। এই ভুলটা করো না। তাহলে এটা কি কোণ? প্রতিসরণ কোণ। তো বিজ্ঞানী স্নেল বলতেছে এদের এই দুইটা কোণের সাইনের অনুপাত। কিসের অনুপাত? এই কথা খালি একটু মনে রাখবা। কিসের অনুপাত? সর্বদা ধ্রুব থাকবে। কি থাকবে? ধ্রুব। মানে এখানেও যদি সাইন বসাও, এখানেও যদি কি বসাও, দুইটার অনুপাত করলে সারা জীবন কি থাকবে? ধ্রুব। মানে মানের কি হবে না, চেঞ্জ হবে, স্থির থাকবে। তাহলে তুমি খালি মনে রাখবা স্নেলের সূত্র মানে কার সূত্র? সাইনের। কার সূত্র? সাইনের সাথে কোণ বসবে। কি বসবে? কোণ। উপরের কোণ আর পরের কোণ দুইটা ভাগ হবে, ভাগ হয়ে সারা জীবন মান কি হবে? একই হবে। তাহলে এক কথায় স্নেলের সূত্র মানে কার সূত্র? সাইনের সাথে কে বসবে? আমি না কোণ বসবে? উপরের কোণ বসবে আর কোন কোণ বসবে? নিচের কোণ। দুটো ভাগ করলে যে মানটা নামবে সেটা হবে সবসময় ধ্রুব। কি হবে? এক কথায় স্নেলের সূত্র মানে সাইনের সূত্র। কার সূত্র? আর সাইনের সাথে কে বসবে? বুঝছো ভাইয়ারা? বুঝছো? গুড। তাহলে এই হলো মোটামুটি আমাদের আলোর প্রতিসরণ বুঝলাম। আর কি বুঝলাম? আলোর প্রতিফলন। কঠিন লাগছে? তাহলে আলোর প্রতিফলনটা সাধারণত আয়নাতে হয়, দর্পণে হয়। আর প্রতিসরণ ওই যে একটা মাধ্যম চেঞ্জ হইলে হয়। আলো যদি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে চলে যায় সেটা হবে আলোর প্রতিসরণ, আর যদি ফিরে যায় আগের মাধ্যমে ওটা হবে প্রতিফলন। ঠিক আছে? আচ্ছা, একটু মনোযোগ দাও। আমি আগে কিন্তু বলে নিচ্ছি লেকচারটা কি কঠিন। আচ্ছা, কঠিন লাগছে এখন পর্যন্ত? আচ্ছা, এবার আসো 2 নাম্বার যেটা কথা বুঝবো, খুব সহজ। এইটা ধরে নাও আলো আসতেছে, এবার প্রতিফলন প্রতিসরণ বুঝবো না, সিম্পলি বুঝো। আর নিচেরটা ধরো পানি, নিচেটা কি? আলো আস্তে আস্তে এই পানিতে ঢুকলে আলো একটু ধাক্কা খাবে না? কি খাবে? তার মানে আলোর বেগ একটু কমে যাবে। কি হয়ে যাবে? তুমি ধরো খুব দ্রুত দৌড়াচ্ছ, কেউ যদি তোমাকে শুধু একটু ডাক দেয় তাহলে তোমার বেগ কমে যাবে, তাই না? একটু ডাক দিলে ওর জন্য থামবা না তুমি, বিষয়টা এরকম। অথবা কারোর সাথে ধাক্কা লাগলে কি হয়ে যাবে? বেগ কমে যাবে। ঠিক তেমনি আলো বাতাস থেকে, কোন জায়গা থেকে?
বাতাস থেকে বা শূন্য মাধ্যম থেকে। কোন মাধ্যম? শূন্য মাধ্যম মানে সেখানে বাতাস নাই, পানি নাই, কিছু নাই। শূন্য মাধ্যম হয় আমাদের বায়ুমণ্ডলের বাহিরে। কোথায়? আমাদের বায়ুমণ্ডলের বাহিরে মহাকাশ যে আছে না, মহাশূন্য বলি, ওটাকে বলা হয় শূন্য মাধ্যম। ওখানে না আছে বাতাস, না আছে কি পানি। সুতরাং শূন্য মাধ্যম থেকে এই আলো কি তোমার বাড়ি থেকে আসতেছে না অনেক দূর থেকে? তাহলে আমরা ধরে নেই আলোটা আসতেছে কোন মাধ্যম থেকে বলো? শূন্য মাধ্যম থেকে আসতেছে। কোন জায়গা থেকে আসতেছে? শূন্য মাধ্যম মানে একদম আমাদের পৃথিবীর বাহির থেকে। শূন্য মাধ্যম থেকে কি আসতেছে বলো? আলোটা আসতেছে। খুব ভালো করে বুঝো। আস্তে আস্তে তোমার বাড়ির পাশের পুকুরে আলোটা ঢোকার পরে একটু বেগ কমে যাবে না? সুতরাং আলো শূন্য বা বাতাস থেকে দুইটা প্রায় কাছাকাছি, বুঝছো? শূন্য মাধ্যমে আলোর বেগ কমে না, বাতাসও কি হয় না, কমে না, বা কমলেও সেটা সামান্য, ওটাকে আমরা কাউন্টে আনি না। আবার বলি, আলো শূন্য মাধ্যমে যেভাবে আসে বাতাসে ওই একইভাবেই আসে। মানে আলোর বেগ সেখানে কি হয় না, কমে না। তাহলে দেখো সেই বাতাস থেকে আলো যখন ঢুকলো কোথায়? পানিতে, বেগ একটু কি হয়ে যায়? বেগ শুধু কমে না, কয়েক গুণ কমে যায়, কয়েক গুণ কমে যায়। আবার খেয়াল করো এই ঘটনাটা, বুঝছো? দেখো আবার এইটা বাতাস থেকে আলোটা ঢুকতেছে, ভালো করে বুঝো, শুধু এগুলো আঁকাবা না। বাতাস থেকে আসার পরে এটা ধরে নাও একটা কাঁচ, এটা একটা কি? এই তাহলে বলো তো পানির থেকে কাঁচ তো আরেকটু শক্ত জিনিস না? তাহলে এখানে তো আলোর বেগ আরো কমবে। আলোর বেগ কি হয়ে আসবে? আমি তোমাকে বোঝাতে চাচ্ছি বাতাস বাদে যে কোনো জায়গাতেই যদি আলো ঢুকে আলোর বেগ কমতে থাকে। কি হতে থাকে? ঠিক কয় গুণ কমে, কত গুণ কমে যায়, এটাকে বলা হয় প্রতিসরণাঙ্ক। কি বলে? আলোর বেগ কত গুণ কমে গেল এটাকে কি বলা হয়? আলোর বেগ কত গুণ কমে গেল এটাকে কি বলে? একটু বুঝো এখন। এইটুকু বুঝছো তোমরা সবাই যে বেগ কমাকে কি বলা হচ্ছে? কয় গুণ কমতেছে এটাকে কি বলে? একটু দেখো, আগে লিখবা না। পানির প্রতিসরণাঙ্ক, আচ্ছা এগুলো লিখে ফেলো। পানির প্রতিসরণাঙ্ক 1.33। কাচের প্রতিসরণাঙ্ক কার? আচ্ছা এটা কত হয় জানো? 1.5। এই হীরার নাম শুনছো না? হীরা, হীরাকে ডায়মন্ড বলি না আমরা? হীরার প্রতিসরণাঙ্ক 2.52। এটা লেখো, আমি সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছি তোমাকে। এই তিনটা মান তোমাকে জানতে হবে। এই শব্দটা তুমি বুঝতে না, তাই আমি শব্দটাকে ব্যাখ্যা দিয়ে নিলাম। প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক। একটু তাকাও। পানির প্রতিসরণাঙ্ক 1.33 মানে বোঝাচ্ছে বাতাস থেকে আলো যখন পানিতে ঢুকে তখন কয় গুণ কমে যায়? 1.33 গুণ কমে যায়। সহজ কথা না? আবার খেয়াল করো, আবার ওই আলো বাতাস থেকে যখন কাছে ঢুকে, কোথায় ঢুকে? তখন আর কয় গুণ কমে যায়? 1.5 গুণ আলোর বেগ কি হয়ে যায়? কমে যায়। আবার যখন আবার হীরাতে ঢুকে, হীরা তো কাছে থেকে আরেকটু ঘন, তো সুতরাং ওখানে ঢুকলে আলোর বেগ আরো কমে যায়। কয় গুণ কমে যায়? 5। তাহলে প্রতিসরণাঙ্ক মানে বুঝছো তুমি? যে যার ভিতরে ঢুকতেছে আলো তত গুণ কি হচ্ছে? এগুলো আমরা আগে না বুঝে মুখস্থ করতাম। তুমি বুঝছো না আসলে জিনিসটা, যে কেন এটার মানটা মুখস্থ করতেছো? কারণ ওই মাধ্যমে ঢুকলেই আলোর বেগ এত গুণ করে কি হচ্ছে? কমতেছে। এই তিনটা পড়বা ভালো করে, এই তিনটা থেকে আসবে যদি আসে। ক্লিয়ার? এই প্রতিসরণাঙ্ক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আলো যে মাধ্যমে ঢুকলো ওই মাধ্যমে বেগটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। ঠিক যার জন্য যত কমে ওটা লিখে দিচ্ছি ওখানে। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা পড়বো দর্পণকে নিয়ে পড়াশোনা করবো। কাকে নিয়ে? দর্পণ মানে কি গো? দর্পণ মানে কি? দর্পণে আলোর কি হয়? দর্পণে কি আলোর প্রতিসরণ না প্রতিফলন হয়? কারণ দর্পণে আলো পরে আবার ফিরে আসে, তাই না? এটা প্রতিফলন। দর্পণে কি হয়? প্রতিফলন। গুড। এবার দেখো খুব সহজ, আমরা এখন পড়বো দর্পণ। দর্পণ মানে আয়না। এই দর্পণকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? কয় ভাগে?
একটা হচ্ছে সমতল দর্পণ। কি দর্পণ? আরেকটা আরেকটা গোলীয়। দেখো, দর্পণ বা আয়না কয় প্রকার? একটা সমতল, আরেকটা কি? সমতলটা সোজা হবে। কি হবে? এরকম সোজা। তোমার বাড়িতে যে আয়নাটা আছে না, ওই আয়না কি বাঁকা হয় না কেমন হয়? সোজা হয় না? এক পাশটা খোলা থাকে আর এক পাশটা আটকানো। তুমি তো ড্রেসিং টেবিলে গেলেই তো ওই আয়নার সামনে বসো গিয়ে, ছেলেরা বসে না যদিও, কিন্তু মেয়েরা বসবেই। হ্যাঁ, তো তারপর দেখো, তাহলে এই সমতল দর্পণটা কেমন হবে? সোজা। বাসা বাড়িতে কোন দর্পণ থাকে আমাদের? সোজা দর্পণ। এই পাশটা আটকানো, এই পাশ থেকে তুমি ধরো বসে আছো, এখানে তুমি বসে আছো, তোমার এটা মাথা, তুমি এখানে, এটা তোমার চেয়ার টেবিল, এখানে বসে বসে তুমি এই আয়নাতে নিজের চেহারা দেখতেছো। এটা কি দর্পণ? এটা কি আয়না? সমতল আয়না। সমতল মানে সোজা হবে। কি হবে? মাথায় ঢুকছে। এবার আসো, দেখো গোলীয়টা বুঝো। তাহলে গোলীয় এইটা আবার দুই প্রকার হবে। দেখো একটু বুঝো, গোলীয়টা একটু বাঁকা হবে। কি হবে গো? দেখো একটু বাঁকায় দিলাম, আবার এটাও কি করে দিলাম? বাঁকিয়ে দিলাম। এই দুটাই তো বাঁকা হইলো, পার্থক্য কই? এই দুটো তো একই। এই দুটো বাঁকা হয়েছে না? দুটো কি হয়েছে? এই পিছনে বুঝতেছ? এই দুটো কি হয়েছে? দেখো, দুই বাঁকাকে দুই নাম দিব। একটার নাম হচ্ছে উত্তল, একটা নাম কি? একটা নাম কি? এখন কোনটা উত্তল কোনটা অবতল এটা তো বুঝতেছো না। দুটো তো একই। দুটো কি দেখাচ্ছে? তাহলে বলো, গোলীয় দর্পণ কয় প্রকার? একটা কি? আরেকটা? একটা উত্তল, আরেকটা কি? আচ্ছা, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। উত্তল মানে উঁচু। উত্তল মানে কি? আর অবতল মানে? কত সহজ। এই ওই পাশটা উঁচু না, আর এই পাশটা কি? তাহলে অবতল মানে কি? আর উত্তল মানে কি শিখবা? উঁচু। উত্তল মানে কি শিখবা? আর অবতল মানে? এটা কেন বললাম দেখো, এই তার মানে উত্তল দর্পণে তুমি কোন দিক দিয়ে চেহারা দেখবা? উঁচু সাইড দিয়ে। কোন সাইড দিয়ে দেখবা? এই বাইরের সাইড উঁচু না, এই সাইডে তুমি নিজেকে দেখবা। আর অবতল দর্পণ হলে কোন সাইডে দেখবা? মানে তখন এই দুইটা পাশ খোলা থাকবে। কি থাকবে? তাহলে খেয়াল করো, উত্তল দর্পণ তাহলে অন্য পাশে আটকানো থাকবে, অন্য পাশে কি থাকবে? তাহলে দেখো, এটা যে উত্তল দর্পণ, তুমি চিনলা কেমনে? দাঁড়াও, বলো চিনলা কেমনে? এই কোন পাশ সেটা বুঝাও। উত্তল মানে উঁচু। উত্তল মানে কি? তার মানে উঁচু পাশটা খোলা থাকবে। কি থাকবে? আর অন্য পাশটা কি থাকবে? আটকানো থাকবে। ক্লিয়ার? নিচু পাশটা, ওই অন্য পাশ কোনটা তোমার জানার দরকার নাই। উঁচু, উত্তল মানে উঁচু, উঁচু পাশ কি থাকবে ভাইয়া? খোলা। ধন্যবাদ, বসো। তুমি দাঁড়াও, বলো অবতল মানে কি? নিচু মানে কোন? নিচু পাশ কি থাকবে? খোলা থাকবে। তাহলে ওই পাশে কি থাকবে এখন? বন্ধ থাকবে। এইভাবে আমরা উত্তল আর অবতল দর্পণ কি করতে পারি? চিনতে পারি। ক্লিয়ার? বসো, দেখি তোমরা কত ক্লিয়ার। ক্লিয়ার গিরি ছোটাচ্ছি, দাঁড়াও। এই মুছতেছি। আমাদের ক্লিয়ার হওয়া আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যাকে দাঁড়াতে বলবো সেই দাঁড়াবা। তুমি দাঁড়াও। হ্যাঁ, চুপচাপ থাকলে চলবে না ক্লাসে। এই চুপচাপ থাকলে চলবে। ঠান্ডা মাথায় বলো, এটা কি দর্পণ? কেন উত্তল? এই যে উঁচু পাশটা কি আছে? উঁচু, এই কথা বলো না, পণ্ডিতগিরি করো না। উঁচু পাশটা কি আছে বলো? উঁচু পাশটা কি আছে গো? খোলা আছে। এই তো রে, সবার জন্য কাতালি দাও। এই আপনি দাঁড়ান। আপনি না না, আপনার পিছনে। হ্যাঁ, পণ্ডিত তুমি বলো, এটা কি দর্পণ? কেন উত্তল? সামনে বলবা না, উঁচা দিক বলবি। কোন দিক? সামনে মানে কোন সামনে? এটা তো সামনে, এটা সামনে না, এটা সামনে না। উঁচার দিক কি আছে? এটা কি দিক? কি দর্পণ? মাথা ঢুকছে। এলিজেন তুমি দাঁড়াও। হ্যাঁ, বসো তুমি। এই এটাকে অবতল দর্পণ বানাবো। কি বানাবো? তাহলে কোন পাশে লাগাবো? আটকাবো। এই পাশে আটকে দেবো, তাই না? এই ও আমাকে বললো যে অবতল দর্পণে এই পাশে লাগাবো, কারণ এই পাশটা নিচু, এই পাশটা কি? সুতরাং এটা কি দর্পণ? এখন এটা অবতল হয়েছে। সবাই বুঝছো? কত যে বুঝছো গো, বসো। আচ্ছা,
সারা জীবন ফাঁকিবাজি দিয়ে এসে বিদ্যাসাগর হয়ে যাবে এক ক্লাসে, এই শোনো। আচ্ছা তোমরা বুঝতেছো, আমি জানি, মজা করলাম। খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো এই দর্পণটার মাঝখানটা আমি কেটে দিলাম। কি করে দিলাম? কি করে দিলাম? মাঝখানটা একদম কেটে দিলাম না তো, এটা একটা অক্ষ, এটাকে বলা হয় প্রধান অক্ষ। কি বলা হয়? তাহলে গোলীয় দর্পণে ঠিক মাঝখান দিয়ে যে রেখাটা যায় এটাকে বলা হয় প্রধান অক্ষ। কি বলা হয়? এটার নাম কি গো? আর যে বিন্দু দিয়ে গেল, মাঝখানের বিন্দু না এটা, দুই সাইড থেকে দেখে মনে হচ্ছে এটা মাঝখান, এটাকে বলা হয় মেরু। কি বলা হয়? একটু খালি বুঝো, এগুলো আসবে না পরীক্ষায়, আমি গ্যারান্টি। তাহলে যেটা যাচ্ছে এটার নাম কি? তাহলে মাঝখানে বিন্দুটার নাম কি? মাঝখানে বিন্দুটার নাম কি? মেরু। দেখো মেরু থেকে একটু দূরে, আসলে এটা যদি গোল্লা ছিল তো শুরুতে, এই গোল্লার একটা কেন্দ্র ছিল না? তুমি গোল্লাটা নাই বলে বুঝতেছো না, যাই হোক তুমি ধরে নাও এখানে একটা কেন্দ্র আছে। কি আছে? কেন্দ্র। এই কেন্দ্রটার নাম হলো বক্রতার কেন্দ্র। কি কেন্দ্র? নাম কি বলো? বক্রতার যেটাকে সাধারণত আমরা সি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে মেরু বিন্দু, এখান থেকে ঠিক এইদিকে একটু ঘুরলে ঠিক এটা বৃত্তের মাঝখানে যে বিন্দুটা, এটার নাম কি? বক্রতার কেন্দ্র। আমরা অনুমান করে নিলাম জিনিসটা, এটা পরীক্ষা কখনোই আসবে না, চিত্রমিত্র আঁকাতে দেয়। আচ্ছা তুমি বুঝো, শব্দগুলো শিখাচ্ছি। এই বক্রতার কেন্দ্র কোথায় থাকবে? উত্তল ও অবতল দুটাতে থাকবে। উত্তল দর্পণে থাকবে, অবতল দর্পণে থাকবে। তাহলে বক্রতার কেন্দ্র মানে মাঝখানে একটা বিন্দু। মনে রাখবা এই দুইটার মাঝখানে একটা বিন্দু হয়, এটাকে বলা হয় প্রধান ফোকাস। কি বলে? তাহলে একটা দর্পণ সেটা গোলীয় হলেই হয়েছে, উত্তল হোক অবতল হোক যেটাই হোক, তো এদের মাঝখান থেকে এখান থেকে শুরু করে একটু দূরে একটা কি থাকে? বক্রতার কেন্দ্র। হ্যাঁ, ঠিক তার মাঝখানে থাকে, দুইটার মাঝখানে থাকে প্রধান ফোকাস। কি থাকে? প্রধান ফোকাস। প্রধান ফোকাস যেটাকে বলা হয় এফ। কি বলা হয়? এফ, বড় হাতের এফ। এটা নাম কি বলো? এফ বা প্রধান ফোকাস। কি বলা হয়? এফ বা প্রধান ফোকাস। ঠিক আছে, তাহলে দর্পণে কি কি থাকে আমি শিখাচ্ছি। যে একটা দর্পণে মেরু বিন্দু আছে, কি আছে? আর প্রধান অক্ষ আছে, আর একটু দূরে যেখানে ওই যে সেন্টার ছিল, সেন্টার, ওটার নাম কি? কেন্দ্র মানে তো সেন্টার, তাই না? আর এই যে একটু দুইটার মাঝখানে কে আছে? তাহলে প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র আর মেরুর মাঝামাঝি। বক্রতার কেন্দ্র আর কার মাঝামাঝি? ওই বিন্দুটাকে কি বলা হবে? ওই বিন্দুটাকে কি বলা হয়? কেন বলে জানো? এটা বলে শেষ করবো, এটা কথাটা তোমার তোলা লাগবে না, এগুলো একটু শব্দগুলো শোনাই দিচ্ছি। দেখো এটা এফ, প্রধান ফোকাস। কেন বলে জানো? আলো এই ধরো এই দর্পণে একটা আসলো এই দিক দিয়ে, আবার এই দিক দিয়ে একটা আলো আসলো, যে দিক দিয়ে আসুক না কেন তারা ঘুরে ফিরে কোন দিকটা যাবে? যদি তারা সমান্তরাল ভাবে আসে। কিভাবে আসে? সমান্তরাল ভাবে আসলো, তাহলে তারা কোন দিকটা ফিরে যাচ্ছে? মানে এই প্রধান ফোকাসে মিলিত হয় সবাই, তাই বিন্দুটার নাম প্রধান ফোকাস। ঠিক আছে, এত জানা লাগবে না, তুমি খালি একটু বুঝে নাও। প্রধান ফোকাস মানে ওখানে আলোক রশ্মি মিলিত হয়। কি হয়? অথবা ওখান থেকে চলে যায়, ওই জায়গাটাতে আলোক রশ্মি হয় মিলিত হয়, না হয় ওখান থেকে চলে যায়, দূরে ছড়িয়ে যায়। বুঝছো? প্রধান ফোকাস। ঠিক আছে, যেমন তোমাদের ক্লাসরুমটা হচ্ছে প্রধান ফোকাস, এখানে সবাই আসো ক্লাস করতে। কি করতে? ক্লাস। যে যেখানেই থাকো না কেন, দিন শেষে নির্দিষ্ট টাইমে সবাই এখানে আসো না, তাহলে এটা একটা কি ফোকাস? প্রধান ফোকাস। আর প্রধান ফোকাসে যেমন তোমরা এখানে মিলিত হচ্ছে স্টুডেন্টরা, ওখানে কারা মিলিত হয়ে আসে? আলোরা। ক্লিয়ার? শাবাশ। এই হলো দর্পণের বেসিক পরিচিতি শিখাইলাম। ফোকাস দূরত্ব, শোনো এই মেরু আছে না, কি বলছি কথাটা? এই মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব। কি বলছি কথাটা? একটা দূরত্ব আছে এখানে, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। কি বলে? মেরু থেকে কোন পর্যন্ত? ফোকাস বিন্দু পর্যন্ত বা প্রধান ফোকাস পর্যন্ত, এই দূরত্বটার নাম কি? শাবাশ। এই দূরত্বটার নাম হলো ফোকাস দূরত্ব। ক্লিয়ার? এই দূরত্বটার নাম কি বলো? বলো। ফোকাস দূরত্ব। গুড। মাথায় ঢুকছে? আচ্ছা, এবার আমরা শিখবো এই যে দর্পণ গুলোর নাম শিখলা না, তাহলে বেসিক্যালি দর্পণ প্রধানত কয় প্রকার? সমতল, একটা সমতল, আরেকটা কি? একটা সমতল, আরেকটা কি? গোলীয়। গোলীয় কয় প্রকার? উত্তল। তাহলে মোট কয় প্রকার হলো? মোট 3 প্রকার হইলো। প্রথমে সমতল, পরে গোলীয়টা বাদ দাও, কটা হলো? ওখানে 2টা। তাহলে আগের একটা পরের 2টা, কটা হলো? এখন আমরা শিখবো
তিনটি দর্পণের ব্যবহার কোথায় কোনটা ব্যবহার করি, এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। তাহলে তিনটি দর্পণের কি শিখবো বলো? ব্যবহার। মানে তিন আয়না কোথায় কোথায় আমরা ব্যবহার করে থাকি। তিন আয়না আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি। সবার আগে লিখবো দেখো সমতলের ব্যবহার, সমতল দর্পণের ব্যবহার। সমতল দর্পণের কি ব্যবহার? এরকম কয়েকটা জায়গা ফাঁকা রাখো, তিনটা জায়গা ফাঁকা রাখো এখানে। আচ্ছা এখানে লিখে দিচ্ছি দেখো সমতল দর্পণের ব্যবহার। সমতল মানে সোজা আয়না, কোন আয়না? এই সমতল দর্পণ বাসা বাড়িতে থাকে না, এটা কমনলি আমরা নিজেদের চেহারা দেখার জন্য ব্যবহার করি। আচ্ছা এটা ভালো করে বুঝলা। এবার একটা খেয়াল করো, সমতল দর্পণের ব্যবহার তুমি আরেক ভাবে মনে রাখতে পারো। দেখো তুমি সেলুনে যাও না চুল কাটাইতে, ওখানে আয়নাটা কি বাঁকা থাকে না সোজা? সোজা আয়না এই কারণে থাকে, না হলে মানে ছোট বা বাঁকা থাকলে নাক বড় দেখাই, তো আবার অনেক সময় নিজেকে ছোট দেখায়, দেখো না অনেক সময়। তাহলে ওগুলো হলো হয় উত্তল না হয় অবতল। দেখো তো সমতল দর্পণে তুমি যতটুকু ঠিক অতটুকুই দেখাবে, তুমি যতটুকু ঠিক অতটুকুই তোমাকে দেখাবে। তুমি কি নিজেকে ঘরে আয়না দেখতে গেলে তোমাকে কি পিচ্ছি দেখায় না খুব বড় দেখায়? সুতরাং সমতল দর্পণে তুমি যতটুকু তোমাকে অতটুকুই দেখাবে। আর সমতল দর্পণের ব্যবহার সাধারণত কোন জায়গায় বিষয়? সেলুনে। কোথায় ব্যবহার হয়? সেলুন বলা হয়, সেলুন, যেখানে চুল কাটানো হয়, তাই না? সেলুনে। বাসা বাড়িতে ব্যবহার করা হয় না, ওটা লিখলাম না, ওটা তুমি এমনিতেই জানবা। এছাড়া একটা যন্ত্র তৈরিতে ব্যবহার করা হয়, যন্ত্রটার নাম হলো পেরিস্কোপ। নাম কি? পেরিস্কোপ। পেরিস্কোপ তৈরিতে কি ব্যবহার করা হয়? আচ্ছা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পাহাড়ি রাস্তার বাঁকে। কোথায়? এই কোশ্চেনটা বিগত সালে একবার আসছিল। পাহাড়ি রাস্তার বাঁকে 45 ডিগ্রি কোণে, লেখন বুঝাচ্ছি, কয় ডিগ্রি কোণে কোনটা ব্যবহার করা হয়? সমতল দর্পণ। পাহাড়ি রাস্তার বাঁকে কয় ডিগ্রি কোণে? কোন কোন জায়গায় উত্তল দর্পণ দেওয়া আছে, কথাটা ভুল, তুমি ভুলিও দেওয়া আছে। আসলে ব্যবহার করা হয় কোন দর্পণ? সমতল দর্পণ। তাহলে সেলুনে ব্যবহার করা হয় আর কোথায়? পেরিস্কোপ। এটা একটা যন্ত্র, এটা দেখার একটা যন্ত্র, বুঝছো তো? ওই যন্ত্রতে আরেকটা হচ্ছে পাহাড়ি রাস্তার বাঁকে। পাহাড়ি রাস্তার বাঁকে ব্যবহার করা হয় কয় ডিগ্রি কোণে? যাতে করে ওই পাহাড়ে দুর্ঘটনা না ঘটে, বুঝছো? ধরো এই দিক দিয়ে একটা গাড়ি যাচ্ছে, এটা ধরে নাও আমি পাহাড়, ওই দিকে একটা গাড়ি আসতেছে আর এই দিক দিয়ে একটা গাড়ি আসতেছে, ওরা কি দুই পাশে দেখতেছে? তো আমি যদি 45 ডিগ্রি কোণে এরকম আড়াআড়ি করে একটা দর্পণ এখানে বসাই দিই, আমার পেটটাকে, আমার ভুঁড়িটাকে তুমি কি মনে করো? দর্পণ। এটা সমতল দর্পণ মনে করো। এই দিক দিয়ে একটা গাড়ি আসতেছে, ওই দিক দিয়ে একটা গাড়ি, ওরা কি দেখতেছে আসলে কার আসতেছে? কিন্তু এই দর্পণ ব্যবহার করলে ও দেখতে পাবে কে আসতেছে, ও দেখতে পাবে কে আসতেছে। তাই পাহাড়ি রাস্তার বাঁকে কোন দর্পণ ব্যবহার করা হয়? মনে থাকবে কথাটা। আমার পেটটা যদিও বাঁকা, কিন্তু দর্পণটা কেমন হবে? সোজা। মাথায় ঢুকছে বড়টা? আচ্ছা এবার আসো, এটা হলো সমতল দর্পণের আমরা কি শিখলাম? ব্যবহার। এবার লেখো অবতল দর্পণের ব্যবহার। কোন দর্পণের ব্যবহার লিখবা? অবতল দর্পণের ব্যবহার। অবতল দর্পণের ব্যবহার। অবতল দর্পণের ব্যবহার। অবতল দর্পণের ব্যবহার। আচ্ছা দেখো অবতল দর্পণের ব্যবহারটা মনে রাখবা এইভাবে। অবতল দর্পণের ব্যবহারটা মনে রাখবা একটা ছন্দ দিয়ে, সাদা। কি দিয়ে মনে রাখবা? অবতল দর্পণ সাদা জায়গায় ব্যবহার করা হয়। কি জায়গায়? সাদা। দেখো দাঁতে মানে দাঁতের চিকিৎসা। কোথায়? কোন চিকিৎসায়? দেখবা যারা দাঁত দেখাইতে গেছো, কখনো দেখাইতে গেছো, একটা চামচের মতো জিনিস মুখের ভিতরে দিয়ে দেয়, ওই বাঁকা মানেই তো অবতল। বাঁকা মানে কি? এই আমার আঙুলটা এই দিক দিয়ে কি দেখাচ্ছে? বাঁকা না? এই দিকটা উত্তল, এই দিকটা কি উঁচু না এটা? আর এই দিকটা কি? তাহলে এরকম অবতল দর্পণ মুখের ভিতরে দেওয়া হয়, যাতে করে ভিতরে দাঁতের ভিতরে কোনো গর্ত থাকলে, ক্যাভিটি থাকলে সেগুলো বড় করে দেখায়। কি করে দেখায়? বড় করে দেখা যায়, বুঝছো? তাহলে যারা ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার, তারা কোন দর্পণ ব্যবহার করে? এই যে বাঁকা, এরকম চামচের মতো, বুঝছো? বাঁকা দর্পণ। এটা চামচের মতো মানে ওটা কি? অবতল। চামচের এই দিক হলো উত্তল আর এই দিকটা কি? অবতল। দেখো তো এরকম একটা দাঁতের চিকিৎসা কি ব্যবহার করা হয়? এই কোশ্চেনটা কোন একটা সালে আসছিল। দাঁতের চিকিৎসা কি ব্যবহার করা হয়?
অবতল দর্পণ। আর সাথে দুইটা শিখবো আমরা, একটা হচ্ছে সার্চ লাইট। কি লাইট? এটা কি লাইট বলো? তাই নাকি রে? একটা হচ্ছে সার্চ লাইট। কি বলো বলো বলো? সার্চ লাইটে কি ব্যবহার করা হয়? সার্চ লাইট গুলো কেমন আমি তোমাকে বুঝাচ্ছি। এই যেরকম বাঁকা প্লেটের মতো। কিসের মতো? প্লেট। এই গর্ত মানেই অবতল। দেখবে এরকম আকাশের দিকে এরকম ঘুরে না, এরকম এরকম ঘুরে না, বিভিন্ন স্যাটেলাইট বলি আমরা, স্যাটেলাইট চ্যানেলে দেওয়া হয় এরকম। এই যে এরকম বাঁকা কি হয়, এরকম বাঁকা ঘুরে, একটা এইদিকে যায় এইদিকে যায় এরকম, এটাকে বলা হয় সার্চ লাইট। কি বলা হয়? সার্চ লাইট। সার্চ লাইটে দেখতে বাটির মতো না, একটা ছোট্ট বাটির মতো। তো এটা বাটি মানে অবতল। তাহলে বুঝছো সার্চ লাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ সার্চ লাইটে। এছাড়া সৌরচুল্লিতে ব্যবহার করা হয়। কোথায়? এই সৌরচুল্লি মানে এই যে এরকম বাঁকা, বুঝছো? ওখানে সকল আলো এসে জমা হয়, তারপরে সেটা কনভার্ট হয়ে বিদ্যুৎ শক্তি বা অন্যান্য শক্তিতে রূপান্তর হয়। সুতরাং সৌরচুল্লিতে কোনটা ব্যবহার করা হবে? অবতল দর্পণ। সৌরচুল্লি মানে এরকম বাঁকা আকাশের দিকে থাকে, হ্যাঁ। আর সার্চ লাইটও কোন দিকে? এরকম উপরের দিকে থাকে, বাঁকা, এরকম প্লেটের মতো গোল, আমার হাতটার মতো এরকম, এরকম গোল মানে অবতল। গোল মানে কি? বুঝতে পারছো? তাহলে বলো কোথায় ব্যবহার করা হয়? সৌরচুল্লি। সৌরচুল্লিতে ব্যবহার করা হয়। এই তিনটা পড়বা ভালো করে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা দাঁতের চিকিৎসায় আসে। কোন চিকিৎসায়? দাঁতের চিকিৎসায়। আচ্ছা, ক্লিয়ার এটুকু? এখন আমরা শুধু কোন লেন্সের, কোন দর্পণের? উত্তল। উত্তল দর্পণটা লেখো। উত্তল দর্পণের ব্যবহারটা একটা হচ্ছে লিখবা, ওই যে গাড়ি আছে না, গাড়ি, গাড়ির আয়নায়, গাড়ির সাধারণত তিনটা আয়না থাকে। কয়টা আয়না? যা প্রাইভেট কার চালায়, এইদিকে একটা, এইদিকে একটা, আর মাথার উপর একটা থাকে, বুঝছো? তাহলে গাড়িতে কোন কোন আয়না ব্যবহার করা হয়? গাড়ির আয়নাতে আমরা কোন দর্পণ ব্যবহার করলাম বলো? উত্তল দর্পণ। এছাড়া টেলিস্কোপ তৈরিতে ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? টেলিস্কোপ। ঠিক আছে? টেলিস্কোপ তৈরিতে কি ব্যবহার করা হয়? যে দূরের যে বস্তু দেখার জন্য। কি বস্তু দেখার জন্য? দূরের বস্তু দেখার জন্য। ক্লিয়ার? সবচেয়ে বেশি আসে যেটা গাড়ির আয়না। আর গাড়ির ওখানে কয়টা আয়না ব্যবহার করা হয়? তিনটে। পরীক্ষা আসে কয়টি আয়না? তিনটি আয়না। এইদিকে একটা, এইদিকে একটা, মাথার উপরে একটা থাকে। আচ্ছা, এবার আসো আমরা আয়নার ব্যবহার মোটামুটি কি করে ফেললাম, শিখে ফেললাম। এগুলো আয়না বা কার ব্যবহার শিখলাম? দর্পণের। আচ্ছা বলেন, আমাদের চোখে লেন্স আছে, চশমায় লেন্স আছে, ক্যামেরাতে কি থাকে? লেন্স। এখন আমরা একটু লেন্স নিয়ে পড়বো। কাকে নিয়ে পড়বো? লেন্স। আমরা প্রায় শেষের দিকে, আর 20 মিনিট লাগবে ক্লাস। এই বোরিং লাগতেছে? এখন পর্যন্ত যা বুঝাইছি কঠিন লাগছে অনেক? আচ্ছা দেখো, আমরা এখন কাকে নিয়ে পড়াশোনা করবো একটু? লেন্স। লেন্সটা অনেক সহজ। এই লেন্স কোথায় থাকতে পারে? চোখে, চশমায়, ক্যামেরায়। ওই যে টেলিস্কোপ দূরবীক্ষণ যন্ত্র বানায় না, দূরবীক্ষণ যন্ত্র, ওখানেও লেন্স আছে। দূরবীক্ষণ যন্ত্র কি থাকে? এই আতস কাজ দেখছো? আতস কাজ হাত পরীক্ষা করে, হ্যাঁ আপনার বিয়ে হবে আগামী বছর, 5টা সন্তান হবে, এরকম দেখে বলে না? আতস কাজ বলি ওটাকে আমরা, তাই না? দেখা যায় এরকম। ওকে ম্যাগনিফাইং গ্লাস বলে। কি বলে? আচ্ছা, ঠিক ওখানেও লেন্স ব্যবহার করে। আমরা একটু শিখবো। হ্যাঁ দেখো, তো এই লেন্স কয় প্রকার? প্রধানত দুই প্রকার। এটা আবার উত্তল সমতল এগুলো হবে না। দেখো কত সহজ। এটা কয় প্রকার? দেখো এই দুই প্রকারকে ভাগ করি। একটা হচ্ছে উত্তল লেন্স, অবতল লেন্স। এটা অনেক সহজ, তাই না? সমতল লেন্স বলে কোনো কি নাই, লেন্স নাই। তাহলে আমরা এখানে কি শিখবো বলো? উত্তল আর অবতল। তাহলে উত্তল লেন্সটা দেখো কেমন। এই এই লেন্সটার দুই পাশটায় কি হবে? উঁচু, আর মাঝখান দিয়ে এরকম একটা আটকানো থাকবে। দর্পণে কটা জিনিস ছিল? একটা ছিল। এখানে দুই পাশে আটকানো থাকবে। এটা কাচের তৈরি একটা জিনিস। কিসের তৈরি জিনিস? ইদানিং কালে লেন্স প্লাস্টিক দিয়ে বানানো যায়। কি দিয়ে বানানো যায়? প্লাস্টিক দিয়ে বানানো যায়। হ্যাঁ, আর সাধারণত কাঁচ দিয়ে লেন্স তৈরি হয়। কি দিয়ে? কাঁচ দিয়ে। তো দেখো এটা যে উত্তল লেন্স, কেমনে বুঝলা? দুই পাশটা উঁচু, দুই পাশটা কি উঁচু না? তাহলে এটা কি লেন্স? এটা কি লেন্স? এটা উত্তল লেন্স। ভালো করে বুঝিস, এটা কি লেন্স? আর যদি দুই পাশটা এরকম চ্যাপটা থাকে নিচু, এটা কি লেন্স? দুই পাশটা নিচু থাকবে, মাঝখানটা আটকানো,
এটা অবতল লেন্স। কি লেন্স? অবতল লেন্স। এটা কি লেন্স বলো বাবারা? এই দুটো লেন্স বুঝলা? উত্তল লেন্স দুই পাশটা উঁচু আর অবতল লেন্স দুই পাশটাই নিচু, চ্যাপ্টা। আর কেন অবতল হচ্ছে? নিচু মানে তো অবতল, নিচু মানে কি শিখেছি এই কথাটা? এই তুমি বুঝতেছ? এই যেদিকে মাথা যে নাড়াইলা, বুঝছো? আচ্ছা এবার খেয়াল করো, খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এই লেন্সের ভেতরেও বাবাজিরা, এই লেন্সের ভেতরেও একটা মজার ব্যাপার আছে। এই লেন্সের মাঝখান দিয়ে একটা দেখা যায়, এটা প্রধান অক্ষ। এটারও কি আছে? খেলে একটু বুঝো, এগুলো লিখবা না, এর আগে বুঝাইছি না? খেয়াল করো তো। এই লেন্সের মাঝখানে একটা বিন্দু পাইলা না? ওই দর্পণের মাঝখানের বিন্দুর নাম কি ছিল? মেরু। আর লেন্সের মাঝখানের বিন্দুকে বলা হয় আলোক কেন্দ্র। কি বলা হয়? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র। তাহলে এটারও কি আছে? এটার নাম কি? এই মাঝখানে বিন্দু, এটা মেরু হবে না, এটা কি হবে? আলোক কেন্দ্র। আর দর্পণের ক্ষেত্রে কি ছিল? তাহলে বলো, লেন্সের মাঝখানের বিন্দুটার নাম কি? মনে রাখবা, উত্তল লেন্সেও আলোক কেন্দ্র মাত্র একটাই থাকে। কটা থাকে? আর এখানেও আলোক কেন্দ্র কয়টা আছে? এটা নাম কি বলো? আলোক কেন্দ্র। মানে লেন্সের মাঝখানের বিন্দুটার নাম কি? আলোক কেন্দ্র। সহজ একটা কথা বলছি, এবার একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও, পেরে যাবা। দেখো, এই আলোক কেন্দ্র বাদেও দেখো তো, এই লেন্সটা ওই পাশে ঘোরানো যায় না এইদিকে, আবার এইটাকে কোন দিকে ঘোরানো যায়? তার মানে দর্পণের সবকিছু ছিল একটা একটা করে, আর লেন্সের প্রধান ফোকাস কয়টা থাকবে? দুইটা। এই পাশে একটা থাকবে, ওই পাশে একটা থাকবে। তাহলে বলো লেন্সের প্রধান ফোকাস কয়টা? মেজাজ গরম হয়ে যাচ্ছে আজকে। ধরো তো, কোথাও ফেলে দাও তো ফোনটা, ভরে রাখো। আমার কথা শোনো, লেন্সের লেন্সের কয়টা করে প্রধান ফোকাস আছে? কয়টা করে? দুইটা করে কি আছে? প্রধান ফোকাস। তাহলে বলো তো, এই লেন্সের বক্রতার কেন্দ্র কয়টা করে থাকবে? তাহলে মানে এইটা সব ডবল ডবল করে কয়টা করে? কিন্তু আলোক কেন্দ্র কয়টা? এইটুকু মাথায় ঢুকছে। তাহলে লেন্সের প্রধান ফোকাস কয়টা? লেন্সের বক্রতার কেন্দ্র কয়টা? দুই পাশে যেহেতু আঁকানো যায় দুইটা করে হবে, কিন্তু আলোক কেন্দ্র কয়টা হবে সেটা মাথায় ঢুকছে না? গুড। দেখো, এখন একটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে এইটুকু কথা লিখছো না? লিখছো? আচ্ছা, ভালো করছো। দেখো, এটা কি লেন্স? উত্তল। তুমি লিখবা শুধু উত্তল লেন্স। এটা উত্তল লেন্স না? পরের এমসিকিউ লিখবা, উত্তল লেন্স ব্যবহার হয় কাছের বস্তু দেখতে। কি বস্তু দেখতে? কি বস্তু দেখতে? কাছের বস্তু দেখতে এটা সাহায্য করে। এই কথাটা দেখো আগে, তোমার অনেক সহজ লাগবে। কাছের 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 না, কাছে মানে নিকটের। এই বাটাটা বাইরে বাধা দিলাম, নিকটের। এই উত্তল লেন্স কোন বস্তু দেখতে কাজে লাগে? নিকটের। কার? তাহলে অবতল কোনটা দেখতে কাজে লাগবে? দূরের। ওটা লিখবো আমি? ব্রেন থাকলে ওটা লেখার দরকার নাই, বেটা শর্টকাটে শিখবি সব। এত এই 6 মাসে কত কিছু তোকে মাথায় রাখতে হবে, চেষ্টা করবি যত সহজে রাখা যায়। এবার দেখো, তাহলে নিকটে, নিকটে কোন লেন্স? আর দূরে? নিকটে কোনটা? দূরে অবতল লেন্স ব্যবহার করো। এইটুকু শিখছো তুমি, এইটুকু বুঝছো আসলেও। গুড। মনে রাখবা, এই লেন্সের আবার কি থাকে? পাওয়ার থাকে না? বলে না, এই তোমার চশমা আছে নিশ্চিত, পাওয়ার আছে না? স্টাইল করতেছো ওটা। দাঁড়াও, তুমি ওকে দিয়ে পড়াশোনা করবো আজকে, ওকে দিয়ে পড়াশোনা করবো। বলো, তোমার লেন্সটা প্লাস না মাইনাস? দুইটাই। তার মানে ওর লেন্সটা অবতল লেন্স। কি লেন্স? যদি কোন লেন্সের পাওয়ার, প্রত্যেকটা লেন্সের পাওয়ার আছে, কি আছে? পাওয়ার বা ক্ষমতা কি আছে? তাহলে এই তোমার লেন্সের ক্ষমতা বলছে স্যার মাইনাস, মাইনাস হলে সেটা হবে অবতল লেন্স। কি লেন্স? মাইনাস হলে কি লেন্স? ওর লেন্সটা কি লেন্স? তাহলে এটা মাইনাস পাওয়ার। কি পাওয়ার? আর উত্তল লেন্সের পাওয়ার কেমন হবে? ওকে দিয়ে আজকে পড়াশোনা করবো, ওকে দিয়ে আজকে কি করবো? এই তুমি সামনে চলে আসো, তোমার দরকার আছে। এই ক্লাসটা এর আগের বছর নিয়েছিলাম, এই জায়গাটা অনেকে বুঝে নাই, তাই আজকে পাই গেলাম একজন প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য। পরের ক্লাসে যদি আবার বলছে বুঝি নাই, খবর আছে একজনের, একটু সাইড যাও। হ্যাঁ, দেখো, তাহলে প্লাস মানে কোন লেন্স? আর এটা কি লেন্স? নিচু। আর ও কি লেন্স ব্যবহার করতেছে? মাইনাস লেন্স। কি লেন্স? মাইনাস লেন্স। কি লেন্স? মাইনাস লেন্স। আচ্ছা দেখো,
ছোট্ট একটা পড়া শিখাবো, তুমি আপাতত এখানে দাঁড়াই থাকো, ঠিক আছে? ও আমার কোঅর্ডিনেটর, এখন কি অর্ডিনেটর একটু দেখো, খেয়াল করো। লেন্সের যে ক্ষমতাটা আছে না বাবারা, লেন্সের ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দ্বারা। কি দ্বারা? পি দ্বারা। পি মানে একটা সূত্র আছে ক্ষমতা বের করার, 1/f। 1/f। লেন্সের ক্ষমতা বের করার সূত্র কি বলো? 1/f। লেন্সের ক্ষমতা বের করার সূত্র কি? 1/f। হেভি বিরক্ত করলো ফোনটা। দেখো, লেন্সের ক্ষমতা বের করার সূত্র কি? এই এফ মানে ফোকাস দূরত্ব। কি দূরত্ব? এফ মানে কি? ধরো একটা লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে হলো 10। কত? তাহলে ধরো যদি ফোকাস দূরত্ব 10 মিটার দেওয়া থাকে, কয় মিটার? তাহলে 1 বাই কত হবে? 10 ভাগ করে 0.1 হবে না? 0.1। ক্ষমতার একক হলো ডায়োপ্টার। কি? তাহলে তোমার লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। তাহলে এইভাবে আমরা ক্ষমতা বের করতে পারি। এই 10 কোথ থেকে আসলে আমি ধরে নিছি। তাহলে ফোকাস দূরত্ব যদি 10 মিটার দেওয়া থাকে, কয় মিটার? তাহলে ক্ষমতা বের করতে পারবা? সূত্রটা কি? 1/, এর থেকে সহজ কোনো সূত্র আছে না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, আর প্লাস থাকলে এটা কোন লেন্স? উত্তল। আর মাইনাস থাকলে এইটুকু। এতক্ষণ ধরে কেন বলছি তুই ভুলে যাবি, তাই বারবার বলতেছি। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু মনোযোগ দাও বাবাজিরা। সেটা হচ্ছে আমাদের একটু চোখের সমস্যা নিয়ে আমরা পড়বো। কি পড়বো? আচ্ছা, তুমি আপাতত আর তোমার জায়গায় ফিরে যাও, আর একটু সময় লাগবে। হ্যাঁ, একটু সময় লাগবে, ওই জায়গাতে আমি যাই না এখনো। তাহলে আমরা লেন্সের ক্ষমতা বুঝলাম। লেন্স প্লাস ক্ষমতা হতে পারে, কি হতে পারে? মাইনাস হতে পারে। একটু দেখো, আমরা এখন একটু চোখ নিয়ে পড়বো। কি নিয়ে? চোখ। তারপরে ওকে আবার ডেকে নিয়ে আসবো। তাকাও, একটু খালি তাকাও। তুমি একটা রসগোল্লা কল্পনা করো। আমাদের চোখের সামনে এরকম একটা লেন্স থাকে। কি থাকে? আমাদের চোখে আল্লাহ তাআলা একটা লেন্স দিয়েছে, এটা উত্তল লেন্স। কি লেন্স? তাহলে আমাদের চোখের লেন্সটা কেমন? কেন উত্তল? দুই পাশটাই উঁচু। আমাদের চোখের লেন্সটা কেমন? তোমাকে বেশি কিছু শিখাবো না, এখানে অল্প করে খেয়াল করো একটু কথাটা। আমাদের লেন্সের এই চোখের ভেতরে দুইটা গহ্বর আছে। কি আছে? এই লেন্সের এখানে একটা গহ্বর আছে, ভেতরে একটা গহ্বর আছে, যেটা তরল দ্বারা পূর্ণ থাকে। কি দ্বারা? তো বাহিরের এই সাইডের যে গহ্বরটা আছে, এই গহ্বরটার নাম হলো অ্যাকুয়াস হিউমার। নাম কি? আমাদের চোখে কয়টা গহ্বর আছে? নাম কি? অ্যাকুয়াস হিউমার। নাম কি? আর ভিতরের যে লেন্সটা আছে, গর্তটা আছে, এটার নাম হলো ভিট্রিয়াস। নাম কি? বড় কোনটা? এই কোন গহ্বরটা বড়? চোখের ভেতরেরটা। চোখের মনি আঁকাইছে এটা আমি। হ্যাঁ, আচ্ছা, আর বাহিরের দিকে যেটা আছে, এই গর্তটার নাম কি? দুইটাই তরল দ্বারা কি থাকে? আর এদের মাঝখানে একটা কি বসানো আছে? লেন্স। এই লেন্সটা কেমন লেন্স? আমাদের চোখে কেমন লেন্স? উত্তল লেন্স। ক্লিয়ার? দেখো, আমাদের এই চোখের পেছনে একটা জায়গা আছে, নাম হলো রেটিনা। নাম কি? মেডিকেলের জন্য একটা ভালো কোচিং, তাই না? রেটিনা রাজশাহীতে আছে না? রেটিনা। দেখো, আমাদের চোখের একমাত্র আলোর প্রতি সাড়া দিতে পারে, মানে আলোর প্রতি সংবেদনশীল। কিশীল? সেই জায়গাটার নাম কি? তাহলে আলোর প্রতি সংবেদনশীল একমাত্র চোখের অঙ্গের নাম কি? একমাত্র অঙ্গটার নাম কি? রেটিনা। জিনিসটার নাম কি? রেটিনা। দেখো, এই রেটিনার ভেতরে আসলে দুইটা কোষ থাকে। কয়টা কোষ থাকে? আর রেটিনাটা থাকে কোথায় জানো? চোখের একদম পেছনের দিকে। কোন দিকে? পেছনের দিকে, একদম পেছনে। আর এই রেটিনাতে কয়টা কোষ আছে? একটা কোষের নাম হলো রড কোষ। কি কোষ? একটা কোষের নাম কি? আরেকটা নাম হলো কোন কোষ। কি কোষ? একটা নাম রড কোষ, একটা কি কোষ? একটা রড কোষ, একটা কি কোষ? এই কোন আইসক্রিম খাইছো? কোন আইসক্রিম খাইছো? এটা মেয়েরা বেশি খায়, ছেলেরা খাইতে চায় না। ছেলেরা এমনি একটু 5 টাকার পাইলেই হয়েছে। আচ্ছা, রেটিনাতে কোন কোষ থাকে বলো? রড কোষ আর কি কোষ? কোন কোষ। দেখো, এই কোন কোষটা বিভিন্ন রঙের আইসক্রিম হয় না? এলো গোলাপি কালার আইসক্রিম, সাদা কালার। সুতরাং এটা রঙের ব্যাপার আছে না? এই কোন আইসক্রিমে কি আছে? রং। সুতরাং এই কোন কোষটা ব্যবহার করা, এটা আমাদের রঙের পার্থক্য বুঝতে সাহায্য করে। কি করে? তাহলে এই কথাটা খালি একটু লিখে রাখো। এই কোন কোষ কি করে? আমাদের রঙের পার্থক্য বুঝতে সাহায্য করে। ক্লিয়ার? আমাদের চোখে যে আমরা রঙের পার্থক্য বুঝতে পারি, কোন কোষের কারণে? কোন কোষের কারণে। আর কোনটা যে রঙের পার্থক্য বুঝায়, তুমি বুঝবা কেমনে? কারণ কোন আইসক্রিমে যেমন কালার থাকে, সেই কোন কোষেরও কি আছে? কালার। এইভাবে মনে রাখবা। ঠিক আছে?
এর জন্য কোন আইসক্রিমের কথাটা বললাম। আচ্ছা, আরেকটা হলো রড কোষ। কি কোষ? এই বাল্ব গুলোকে কি বাল্ব বলে? রড বাল্ব বলে, জানো? এগুলোর নাম কি? আর রড বাল্ব বলতো, মানে রড বাল্ব বলবো, আমরা বলবো রড কোষ। এটার কাজ হচ্ছে আলোর তীব্রতা পার্থক্য বোঝায়। কি বোঝায়? আলোর তীব্রতার পার্থক্য বোঝা যায় কোন কোষের মাধ্যমে? এটা লিখে রাখবা, খালি তীব্রতা কি লিখে রাখবা, এই বুঝছো এটুকু? তাহলে আলোর তীব্রতা বোঝা যায় কোন কোষের মাধ্যমে? আর রঙের পার্থক্য কোন কোষের মাধ্যমে? গুলাই দিও না, কিন্তু কোশ্চেন আসবে, বলে দিলাম। হ্যাঁ, কালকে বেটা। এটুকু বুঝছো তোমরা? আর আমাদের আমাদের লেন্সটা কেমন? কি লেন্স? উৎপাদন লেন্স না? এবার দেখো একটা মজার জিনিস বুঝাই তোমাকে। আর আল্লাহ তাআলা তোমার চশমা দেয়, তোমার চশমাটা দাও, তুমি উনি স্টাইল করার জন্য করছো না? পাওয়ার আছে ভাইয়া, পাওয়ার আছে, আছে না? এটা আমিও করতাম। শোনো, সেটা হচ্ছে, না না পড়বো না, শোনো আমার কথা শোনো। এনারে পাওয়ার আছে, ওকে মজা থাই কি করলাম, ইনসালাত করলাম। হ্যাঁ, এখন শোনো আমার কথা শোনো। দেখো, এই চশমার প্রত্যেকটা লেন্সের ফোকাস দূরত্ব থাকবে না? আল্লাহ তাআলা আমাদের চোখে এমন একটা ক্ষমতা দিচ্ছে, আমাদের চোখ নিজেই নিজের ফোকাস দূরত্ব চেঞ্জ করতে পারে, বাড়াতে পারে, কমাতে পারে, বাড়াতে পারে। কিন্তু ওর লেন্সে যে ফোকাস দূরত্বটা আছে, এটা কখনো কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। তাহলে আমাদের চোখের এই ক্ষমতাটা আল্লাহ তাআলা দিয়ে দিছে, আমরা আমাদের ফোকাস দূরত্ব কি করতে পারি, চেঞ্জ করতে পারি, বাড়াতে পারি নিজেদের ইচ্ছা অনুসারে বা চোখের ইচ্ছা অনুসারে। এটাকে বলা হয় উপযোজন। এটাকে কি বলে? মানে চোখ নিজেই নিজের ফোকাস দূরত্ব কি করতে পারে, কমাতে পারে, বাড়াতে পারে। এই শব্দটাকে বলা হয় উপযোজন। কি বলা হয়? এই ভেঙে গেলে আবার জরিমানা দেওয়া লাগবে, রাখো। শোনো, এটার নাম কি বলো? উপযোজন। জিনিসটা বুঝছো? চোখ তার, কিন্তু চশমার কি উপযোজন আছে? গুড। এবার দেখো, ছোট্ট একটা কথা বলি। এই বইটা আমার সামনে নিছি, কাছে নিয়ে আসি, ভালো লাগতেছে, আরেকটু কাছে ভালো লাগতেছে, আরেকটু কাছে আনলে ঘোলা লাগতেছে, চোখটা ব্যথা লাগতেছে, ঘোলা লাগে, দেখো না এরকম? তাহলে প্রত্যেকটা বস্তু দেখার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব থাকতে হয় ভালোভাবে দেখার জন্য। এটা হলো 25 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? লেখো, স্পষ্ট দর্শনের, স্পষ্ট দর্শনের, এই দর্শন মানে ধর্ষণ না, দর্শন দেখা, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কয় সেন্টিমিটার? 25। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? এর কম হলে আমরা কোনো বস্তু ভালোভাবে দেখতে পারি না, বেশি হলে ক্ষতি নাই, বেশি হলে কি নাই, ক্ষতি নাই। স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্ব কয় সেন্টিমিটার? কিন্তু ছোট বাচ্চারা আরো কাছ থেকে দেখতে পারে, ওদের হলো 5 সেন্টিমিটার। ওদের কয় সেন্টিমিটার? আর আমাদের জন্য কত? এটা বয়স্ক বড়দের জন্য, এটা কাদের জন্য? তাহলে ছোট বাচ্চারা কত দূর থেকে দেখতে পারে? 5 থেকে, ওরা আরো কাছ থেকে দেখতে পারে। আর আমরা 25 সেন্টিমিটার দূর থেকে কোনো বস্তু ভালো দেখতে পারি। একটু দূরে হলেও সমস্যা নাই, কিন্তু বেশি কাছে হলে কি আছে, সমস্যা আছে। এটুকু মাথায় ঢুকছে সবার? গুড। এখন আমরা পড়বো চোখের সমস্যা। এটা পরে ক্লাস শেষ। চোখের কি সমস্যা? কি সমস্যা বলো? এটাই মেনলি, আসলে ওই দুটো মেন সমস্যা, তাছাড়াও আরো দুটো সমস্যা আছে। চোখের সমস্যাটাকে তোমাদের বই অনুসারে 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটাকে বলা হয় রসদৃষ্টি। কি দৃষ্টি? একটাকে কি বলে বলো? রসদৃষ্টি। এটাকে ক্ষীণ দৃষ্টিও বলে। কি বলে? লেখো, আগে আমি বোঝাই শেষ করে দেব। 2 নম্বর, এটা হলো দীর্ঘ দৃষ্টি। কি? বা এটাকে দূরদৃষ্টি বলে। কি বলে? আমি কি লিখতেছি বলো তো? চোখের সমস্যা। চোখের সমস্যা সাধারণত তোমাদের বই অনুসারে দেখাচ্ছে 4টা। কয়টা? ও কালো কালি। গুড। নীল কালিতে লিখি? এই নীল কালিতে ভালো দেখা যাবে না। সবচেয়ে কোনটাতে ভালো দেখা যাওয়া উচিত? লাল দিয়ে। তাও দেখতে পাচ্ছে না, কারণ ওই যে আলোর একটা ই পড়তেছে, রিফ্লেক্ট। দেখো কি বলছি বলো? রসদৃষ্টি। আরেকটা নাম কি? আরেকটা লিখবো হচ্ছে, এটাকে বলা হয় বার্ধক্যজনিত সমস্যা। মানে বয়স্কদের যেটা হয় বার্ধক্য অবলিক, এটাকে চালসিয়ে বলা হয়। কি বলা হয়? চালসিয়ে ত্রুটি। কি ত্রুটি? লেখো, আমি একটু বুঝাবো, এটা এতটা ইম্পর্টেন্ট না। এটা একটা চোখের সমস্যা, এটাকে বলা হয় বার্ধক্য ত্রুটি বা কি
আরেকটা ত্রুটি আছে, এটার নাম হলো বিষম দৃষ্টি। কি দৃষ্টি? আমার পড়াশোনা উপরে দুইটাকে নিয়ে। তাহলে চোখের সমস্যা কয় ধরনের? দেখো একটু মনোযোগ দিবা তোমরা। আমার পড়াশোনা মূলত এই দুইটাকে নিয়ে। কাকে নিয়ে? একদম সহজ, একদম সহজ, একটু খেয়াল করো। রসদৃষ্টি মানে এটা কিন্তু একটা সমস্যার নাম। কিসের নাম? কিন্তু রস কথাটা মানে হলো কাছে, কি বা ক্ষীণ মানে কাছে। ভালো করে বুঝলো। রসদৃষ্টি মানে সে কাছে দেখে, দৃষ্টি মানে দেখা, রস মানে কি? এই সমস্যাটার মানে হলো সে কাছে দেখে কিন্তু দূরে দেখে না। ক্লিয়ার? আবার বলি, এই সমস্যাটার নাম কি? দূরে দেখে না। ভালো করে বুঝো। রস দৃষ্টি, রস মানে কাছে, দৃষ্টি মানে দেখা, তার মানে সে কাছে দেখে, এটা সমস্যা না, এটা কি না? এটা তার ভালো দিক, কিন্তু দেখে না। তাহলে কোনটা? ক্লিয়ার এই কথাটা? অনেকে বুঝেই না সমস্যাটা কি। তুমি দাঁড়াতো ভাইয়া, রস দৃষ্টি মানে কি বুঝলা? ভাইয়া নাকি বলো। রস মানে কাছে, দৃষ্টি মানে দেখা, তার মানে সে কাছে দেখে কিন্তু দূরে। এই সমস্যাটার মানে হলো দূরে দেখে না। এই সমস্যাটার মানে কি? তোমার সমস্যা কি ছিল? ওর সমস্যা এটা ছিল না? এটা দেখো, ও কি দেখতো না? দূরে দেখতো না। কি দেখতো না? আর ও কি করতো না? তাহলে দূরে দেখতো না। কিন্তু তাহলে দূরে যেহেতু দেখতো না, কিন্তু কি দেখতো? কাছে দেখতো। তার মানে ওর সমস্যাটার নাম হলো রসদৃষ্টি। কাছে দেখতো কিন্তু দূরে। এই কাছে এবার চলে আসো। ও কাছে দেখতো আর দূরে দেখতো না, তাহলে ওর সমস্যাটার নাম কি? ক্লিয়ার? ওকে দিয়ে মনে রাখবা। ও তুমি দাঁড়াও এখানে। তুমি কাছে দেখতে পাও? পাও। ও কি করতে পারে না? দূরে দেখতে পায় না। তাহলে ওর সমস্যাটার নাম কি? আমরা এটাকে নিয়ে পেয়ে গেলাম, এই রোগীটাকে আমরা পেয়ে গেলাম, এই রোগীটাকে আমরা পেয়ে গেলাম। সে কি করে? কাছে দেখে কিন্তু দূরে। দূরে যদি কেউ না দেখতে পায় তার সমস্যাটার নাম কি? এবার ক্লিয়ার? দূরে না দেখতে পেলে নাম কি? এবার খেয়াল করো তো, কাছে দেখার জন্য আমরা উত্তল লেন্স ব্যবহার করি, বলছি না কথাটা? আর দূরে দেখার জন্য ইকুইড লেন্স হবে। তাহলে ওর সমস্যাটা আমি কি দিয়ে সমাধান করব? কি দিয়ে সমাধান করব? এমনকি জিজ্ঞাসা করো, লেন্সটা কি? ওর লেন্সটা কি? এই কেউ যদি দূরে না দেখে, কেউ যদি দূরে না দেখতে পায়, তাহলে কোন লেন্স দিতে হবে? মানে মাইনাস লেন্স। কি লেন্স? ওকে জিজ্ঞাসা করো লেন্সটার নাম কি? মাইনাস লেন্স। ক্লিয়ার? তাহলে আমরা বাস্তব একটা প্রমাণ পেয়ে শিখে ফেললাম। যাও বসো। এটা মানে কি লেন্স? মাইনাস লেন্স। ক্লিয়ার এইটুকু? এবার আসো তো, এই দীর্ঘ দৃষ্টি। দীর্ঘ, তুমি দাঁড়াও, বলো দীর্ঘ দৃষ্টি মানে কি? ভাঙে ভাঙে বুঝে দেওয়া। দূরে দেখা, সে দূরে দেখে কিন্তু কাছে। এটা মানে কি? কাছে দেখে না। এটা মানে কি? কাছে দেখে না, কাছে দেখে না। আচ্ছা বলো তো দেখি, কেউ যদি কাছে না দেখে তাহলে কোন লেন্স বসানো উচিত? উত্তল। উত্তল লেন্স কাছে দেখতে সাহায্য করে। শিখেছি নি কথাটা? শিখে নিছি। সুতরাং ওকে এখন কোন লেন্স দিবা? আমি একটা ট্রিটমেন্ট শিখেছি। কি শিখেছি? তার মানে কি লেন্স? এটা প্লাস লেন্স। এরকম রোগী কেউ আমাদের ক্লাসে নাই, তাই আমরা শিখাতে পারলাম না। বসো। এই সবাই বুঝছো এটুকু? এই পরের ক্লাসে আমি সবাইকে দাঁড় করে এই দুটা পড়া ধরবো। মাথায় ঢুকছে? ওই মেয়েটা কাছে দেখতো, দূরে দেখতো না। ওর সমস্যাটার নাম হলো রসদৃষ্টি। তাই ওকে আমি মাইনাস পাওয়ার দিছি। কি দিছি? আর মাইনাস মানে অবতল লেন্স। আসলে অবতল লেন্স দূরে দেখতে কি করে? সাহায্য করে। অবতল লেন্স কোথায় দেখতে সাহায্য করে? তাই তো ওকে আমি অবতল লেন্স দিছি। আর যার কাছে দেখতে সমস্যা, কি দেখতে, তাহলে তারা কোন লেন্স নিবে? উত্তল লেন্স নিবে। কারণ উত্তল লেন্স কাকে দেখতে সাহায্য করে? কাছে দেখতে। আর ম্যাগনিফাইং গ্লাসে উত্তল লেন্স ব্যবহার করা হয়, কারণ ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা কোথাকার জিনিস দেখি, বুঝছো? ম্যাগনিফাইং গ্লাস বা আতশ কাচে কোনটা ব্যবহার করা হয়? উত্তল লেন্স। তুমি ছোট করে লিখে নাও, এখানে আতশ লিখে রাখো। আতশ কাচে কি ব্যবহার করা হয়? উত্তল লেন্স। আতশ কাচ বা যেটাকে আমরা ম্যাগনিফাইং গ্লাস বলি। ঠিক আছে? ওই যে যারা হাত দেখে, দরবেশ না কি বলে ওটাকে? জ্যোতিষ। আচ্ছা, এইটুকু তোমরা সবাই বুঝছো? গুড। দেখো, আর বার্ধক্য ত্রুটি মানে এটা সহজ একটা জিনিস। তার কাছেও দেখতে সমস্যা। এটা বয়স্ক কালে হয়। কোন কালে হয়? এটা নাম হলো চালসে ত্রুটি। কি ত্রুটি? আর আরেকটা হলো বিষম দৃষ্টি। মানে হলো, এগুলো এতটা ইম্পর্টেন্ট না, শোনো। বিষম দৃষ্টি মানে হলো সে কোন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ঠিক মতো কি করতে পারবে না? মাপতে পারবে না। এটা যে কোনো বয়সে হতে পারে। এটা কোন বয়সে হতে পারে? যে কোনো বয়সে। সাধারণত আমাদের লেন্সের যে আকারটা,
সেই আকার যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, কি হয়ে যায়? চেঞ্জ। তখন এই সমস্যাটা হয়। এটা যে কোনো বয়সে হয়। এই সমস্যাটা হইলে সে দৈর্ঘ্য প্রস্থ মাপতে কি করতে পারবে না। আর এই সমস্যাটা কোন কালে হয়? বা এটা সবারই হতেই পারে স্বাভাবিকভাবে। ক্লিয়ার? মাথায় ঢুকছে সবার? এই হলো আমাদের আজকে বেসিক আলোচনা। একটু বইটা বের করো। বইটা বের করছো? 28 নম্বর পৃষ্ঠা বের করো। 28, দাঁড়াও বলতেছি। 28 নম্বর পৃষ্ঠা বের করো। করছো? এই 23 নম্বর এমসিকিউটা পড়ো। এই দাঁড়াও, এই যে আপু, আপনি দাঁড়ান। হ্যাঁ, আপনি বলেন। দাঁড়াও আগে না, কি বলছো তুমি? দূরের দেখার জন্য ও কি ব্যবহার করছে? মাইনাস। ওর দূরের দেখা দরকার ছিল না, ওর কথা মনে রাখবা। ও কি ব্যবহার করছে? তাহলে অবতল লেন্স লাগবে না? এটা সঠিক অ্যান্সার হবে অবতল। উত্তরে ভুল দেওয়া আছে, ঠিক করে না হচ্ছে। এই 12 নম্বর এমসিকিউ বের করো। কাছে দেখার জন্য কোনটা লাগবে? কাছে দেখার জন্য উত্তল লেন্স লাগে না? তাহলে এটা কি হবে বলো? এটা ঠিক করে নাও, গ নাম্বার রাইট। এবার চলে যাও 2 নাম্বার এমসিকিউতে। 2 নাম্বার 27 পৃষ্ঠা। এই দেখো তো লিখছে, ভালো করে এমসিকিউটা পড়েন, আপনি পড়েন। 2 নাম্বার এমসিকিউ। সবাই থামো। পাহাড়ি রাস্তায় কোনটা শিখালাম একটু আগে? পাহাড়ি রাস্তায় কোন দর্পণ? আমার পেটটাকে যে আমি সমতল দর্পণ বানায় বুঝাইলাম, তাও মনে পড়ে না। পাহাড়ি রাস্তায় কোন দর্পণ? তুমি কি বলছো? অবতল বলছো না? গুড বয়, সাবাস বেটা। এই তুমি বসো, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছো। এই 3 নাম্বারটা খেয়াল করো। 3 নাম্বারটা শোনো, ক্লাস শেষ করব। শোনো, প্রতিসরণাঙ্কের দিকে তাকাও। ওটা এমসিকিউ আমি বুঝাই দিচ্ছি। প্রতিসরণাঙ্ক যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আলো ঢুকছিল, প্রতিসরণাঙ্ক মানে আলোর বেগ কমা না? এই মাধ্যম চেঞ্জ হলে তো আলোর বেগ কমে। সুতরাং প্রতিসরণাঙ্ক মাধ্যমের উপর নির্ভর করবে, একটা কথা। আর আরেকটা হলো ওই আলোটা কি কালারের, লাল, নীল না ইত্যাদি। ঠিক আছে? তাহলে কয়টা জিনিসের উপর প্রতিসরণাঙ্ক নির্ভর করবে? একে তো মাধ্যম, আরেকটা হচ্ছে আলোর কালার বা বর্ণ, কিন্তু কোনো কোণের উপর নির্ভর করবে না। তাহলে রাইট হলো 2 আর 3। রাইট কি বলো? 2 আর 3। ও এটা লিখছে আলোরে না, ওটা হবে আলোর রং। লেখো, লিখে নাও আলোর রং। 2 আর 3 রাইট। এই কোণের উপর কি নির্ভর করবে? প্রতিসরণাঙ্ক কয়টা জিনিসের উপর নির্ভর করবে? একটা হলো মাধ্যম, আর একটা রং। শেষ ক্লাস। আর ভিতরে আর পড়ার দরকার নাই, যা পড়াইলাম এইটুকু দেখবা ভালো করে। প্রয়োজনে কেউ যদি ভুলে যাও আবার পুনরায় ভিডিওটা দেখে নিবা। এই সবাই বুঝছো? আজকের ক্লাস কেমন লাগলো?